ফার্স্ট পেজটায় খালি নাম্বার চাইছে। তাহলে ফোন নাম্বার দিলে তারপরে ওটিপি লগ ইন হবে। তো এটার কোনো প্রোটোটাইপ বানিয়েছো না এমনি এরকম পেজ সেম গুলো খালি? প্রোটোটাইপটা প্রেজেন্ট করো। তুমি প্রেজেন্ট করছো মানে বুঝতে পারছি। হ্যালো। ঠিক আছে। ওয়েট করো তুমি। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, আমাকে ফিগমার যে লিঙ্কটা হবে ক্রোম থেকে খুললে পাবে, ফিগমার লিঙ্কটা আমাকে দিয়ে দিও। আর আমাকে একটু এডিটিং এর অ্যাক্সেসটা দিও। রিকোয়েস্ট পাঠাবো, ওখানে অ্যাক্সেস করে ডিজাইনটা অফ করে দিও। আর আমাকে কালকে বোধহয় পোস্ত বোধহয় একটা বই আমাকে পাঠিয়েছিলেন, তা আমি সাজেশন দিলাম যে চেঞ্জেস গুলো যেগুলো বলেছিলাম ওগুলো করতে পারি। ঠিক আছে, তুমি দেখো তুমি। করছো স্ক্রিনটা? তার পাসওয়ার্ড আনক্লিক করলে একটা পাসওয়ার্ড চাইছে।
ওয়ান টু। আচ্ছা, তুমি কিন্তু ওটা এখন বসে ইনস্টল করতে পারবে না। ইন্টারনেট অফ করে অ্যান্টিভাইরাস টার্ন অফ করে তারপর করো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে দেখো। হুম, আচ্ছা, ঠিক আছে, তোমার স্ক্রিনটা ওপেন হোক, ওপেন হলে আমাকে বলে দিও, তাহলে কাজটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে, তুমি খুললে আমাকে। হ্যাঁ, দীপন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এটা ওই এপটা খুলে গেছে, প্রস্তুতটা খুলে গেছে, দেখি। হ্যাঁ হ্যাঁ। তো ওই জায়গাটা জুম করবে, আমার এখান থেকে দেখা যাচ্ছে। আর একটু জুম করে দাও, মানে ওই ওই স্ক্রিনটা ফ্রেমটার মধ্যে পুরো zoom করে দাও। ঠিক আছে। কোন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ? কোন কোন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ? আচ্ছা, মানে এই যে পেছনে পার্সেল ডিসকাউন্ট, এটা একটা আলাদা ইমেজ, আর এটা ইমেজটা আলাদা, তাই তো? এরকম লাগে তো? আচ্ছা, তাহলে তোমাকে ওইটা যেটা বলছো যে এটার যে ছবিটা আছে, তার ব্যাকগ্রাউন্ডটা তোমাকে ফটোশপে সরিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর ওটাকে সরিয়ে এখানে প্লেস করো, তাহলে এই প্রবলেমটা থাকবে না। এ, ছবি কি করে ট্রান্সপারেন্ট করবে? হ্যাঁ, ছবি কি করে ট্রান্সপারেন্ট হবে আমি আগের দিন অল্প একটু দেখিয়েছিলাম। আজকে হয়তো ইরেজারটা দিয়ে করতে পারো, বাট এই ছবিটাতে ইরেজারটা দিয়ে অত ভালো রেজাল্ট পাবে না, ঠিক আছে? তো এটা অন্যভাবে সিলেকশন টুল করে ট্রান্সপারেন্ট করতে হয়। ওটা হয়তো আজকে দেখানো যাবে না, কারণ পেন টুলটা নিয়ে অনেকটা বলতে হবে। না হলে আমি পরের দিন দেখি। সেদিন দেখে নিই।
হ্যাঁ দেখো একটা জিনিস, সেকেন্ড যে ফ্রেমটা ফার্স্ট ফ্রেমটাও যেখানে আছে, মানে যে তোমার উইশ লিস্টে অ্যাড করার যে বাটনটা, যে লাভের যে সাইন একটা প্রোডাক্টের, ওর পেছনে ওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে ওটা কিন্তু না না দিলেও চলবে, ঠিক আছে? ওটা না দিলেই বরং বেটার দেখতে লাগে। আরেকটা বিষয় হচ্ছে তোমার, হ্যাঁ ওই যে হার্ট সাইনটার পেছনে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, একটা কাজ করি। তুমি আমাকে অ্যাক্সেসটা দিয়েছিলে তো? আমি তাহলে একটা কাজ করি, এখান থেকে তোমার একটা ওপেন, আমি এখানে দেখিনি। হ্যাঁ দেখো, আমার স্ক্রিন সবার কাছে দিবেন। প্রথমে আমি যেটা বলছি যে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো এগুলো আচ্ছা এটা একটাই ছবি? এটা পুরোটা একটা ছবি ছিল? দোস্ত, আচ্ছা এটা এরকম করে অ্যাড না করে তুমি ফ্ল্যাট আইকন থেকে ডাইরেক্ট আইকনটা নিয়ে ওখানে বসে ব্যাকগ্রাউন্ডটা লাগবে। ওই ছবিটা তো, হ্যাঁ, এরকম বলছি বুঝতে পেরেছি। যে এই এই যে হার্টের সাইনটা আছে সেটাকে তুমি ছোট করতে পারো, এত ভালো লাগবে। ওই জায়গাটা নিয়ে আসি। আর প্রত্যেকটাকে সেম পজিশনে রাখো, তোমার সেম। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমার, দেখো এই যে এই প্রোডাক্টের কার্ডের ছবিটা আছে, এটা ডাইমেনশনটা দেখো, আর এটা ডাইমেনশন, এটা দেখো একটু পোর্ট্রেট মোডে আছে, বাট এটা স্কোয়ার টাইপের। একটা ই কমার্স অ্যাপে জেনারেলি দেখবে যে সবকটা ছবিরই কার্ড ইমেজ গুলোর ছবিগুলোর হাইট আর উইথ সেম। ফর নাও আমি এইটাকে এখন এখানে পেস্ট করে দিই। আর এটাও, আচ্ছা একটা জিনিস ছোট্ট দিন তাড়াতাড়ি করে নিই। এইটা যেটা এটাকে কপি পেস্ট করে এখানে দেওয়ার দরকার নেই।
এটাকে একটু ছোট করে দাও, কারণ এটা দেখো স্ক্রিনের তুলনা অনেকটা বড় লাগছে। একটা গোস্ত একটা কথা বলো আমাকে, এইখানে যে সার্চ বারটা ছিল, এখানে ফাইন্ড হোয়াট ইউ নিড করতে, ঠিক আছে, এখানে এটা লিখেছে, আর এখানে সার্চ কেন একটু আলাদা? আচ্ছা, ঠিক আছে, মানে এটা চেষ্টা করো যে সার্চ বার প্রত্যেকটা কম্পোনেন্টে একরকম, হয়তো ইউজার ক্ষেত্রে কনফিউজ। আমি একটু করে সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই দেখো যে মানে কি করে জিনিসগুলো ঠিক করে। Then আমি একটা কাজ করি, এইটাকে পুরো কপি পেস্ট করে ওখানে কাজটা রাখছি। দেখো আমাকে পুরো জিনিসটা নামাতে হবে। সাইডটা ফাঁকা থাকবে বলে আমি এটাকেও একটা কাজ করতে হবে। লেফট সাইডে আমি যখন ওয়েলকামটা আনলাম, তখন দেখো অ্যারো আর ওয়েলকাম এই দুটো টেক্সট একসাথে অনেকটা কাছাকাছি চলে এলো। তো আমি কি করবো, ওয়েলকাম কথাটা সরিয়ে দিই, জাস্ট অ্যারোটাকে আমি এটা, এগুলো একটু বেশি বড় হয়ে গেছে, এগুলোকে একটু ছোট করে দিই। একটা রেডিয়াসটা ফুল পারি।
গুলো গেল, এখানেও তো সেম হবে, এটার টাইম গুলো চলে আসবে। আচ্ছা, এটা একটা বড় জিনিস। তো কি দেখো, জিন্স টি শার্ট যে ক্যাটাগরি গুলো আছে এগুলো দেখো অ্যালাইনমেন্টটা ঠিক আছে, তার সাথে সেম লেভেলের। আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের নামটা সবসময় এক লাইনেই থাকবে, এক্সট্রা যেটুকু থাকবে ওটুকু ডট ডট বলে এরকম করে দেখাবে, তাহলে তোমার স্পেস কম থাকবে। এটা তুলে দেবো। এটা size টা ছোট। মানে এটা তোমার ক্যাটাগরি, তো তুমি চোখে না পড়লেও এটা তুলে দিই। আচ্ছা, এই বস্তু 155 এই জিনিসটা মানে এটা কিসের ভ্যালু? এদিকে যেমন ওটা কত রেটিং আর রাইট সাইডে কত প্রাইস, এটা কি ভ্যালুটা? ঠিক আছে, এখানে তুমি যেটা দিতে পারো হচ্ছে গিয়ে কতগুলো ধরো রিভিউ আছে, ঠিক আছে, ধরো আমি লিখে দিলাম 4.9 স্টার, 34 জন রিভিউ, 12 জন করে দেখাতে পারো। আর একটা জিনিস হচ্ছে গিয়ে কতজন রিভিউ দিয়েছিল ওটাকে তুমি ছোট করে দেখাতে পারো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মেন কত স্টার সেটা লোকেদের আগে দেখা। ছোট করে এটা পাশে দিয়ে দিলাম। আর যেটা বলেছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটাকে একটুখানি হালকা করে হোয়াইট, যেহেতু এটা হোয়াইট হয়ে গেছে তাহলে এটার ব্যাকগ্রাউন্ড গুলো এখন দেখা যাচ্ছে, তো এখানে তুমি একটা ছোট্ট বর্ডার দিবে, এটা খুবই হালকা জাস্ট দেখা যাচ্ছে। এবার তাহলে বর্ডারটা কোথায়? ঠিক আছে। আর এই ন্যাপবারের ব্যাপারটা তোমরা অনেকদিন কি করতো, ন্যাপবারটা ফোন দেখাতে গেলে অনেকটাই সময় চলে যাবে। ওভারঅল এখানে যে চেঞ্জেস গুলো করলাম এগুলো বুঝতে পেরেছো?
এটা কি এখন আগের থেকে একটু ওয়েল অর্গানাইজ লাগছে? দেখো লেফট সাইডে তোমারই প্রোডাক্ট গুলো আছে, আর এখানে আমি এটা চেঞ্জ করি। অ্যালাইনমেন্টটা সবসময় সেম রাখার চেষ্টা, অ্যালাইনমেন্ট তো সেম। আর এই যে টেক্সটের সাইজ, এগুলো নিয়ে ছোট বড় এগুলো একটু খেলা করতে হয়। তার কারণ হচ্ছে যে এটা প্রথম কিছু জিনিস আমাদেরকে ইউজারকে ফোকাসে দেখাতে হয়, এবং কিছু জিনিস যেগুলো দেখতে যাতে না পায় সেটা এনশিওর করে। কেন? কারণ হচ্ছে দেখো, রিভিউতে 34 খানা মাত্র রিভিউ, অনেকে মনে হতে পারে এটা কম রিভিউ, তো আমি দেখাতে চাইছি কতগুলো রিভিউ হতে পারে। আমি মেনলি ফোকাস করতে চাইছি কত রেটিং, ওই জন্য আমি রেটিং এর সাইজটা বাড়িয়ে দিলাম। আর কতগুলো রিভিউ আছে ওটার নাম্বারটা ছোট করি। ঠিক আছে? বাকিরা বলো, কোনো ডাউট? সাজেশন তোমার দিক থেকে? বাকিরা বলো, অসুবিধা? ডাউট? কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে, মানে তুমি ফটোশপের ভিডিওটা দেখো না, তাই তো? ঠিক আছে, ফটোশপ ইনস্টল করেছো? আচ্ছা, ঠিক আছে, প্রবলেম, বাট একটু তাড়াতাড়ি ক্যাচ আপ করার চেষ্টা করো, কারণ অনেকটা পিছিয়ে পড়বে। আর আমি পরে টাইম পেলে তোর ইউআইটা বাকিটা পুরোটা করে দেবো, যে তোমরা সেখান থেকে দেখতে পাবে। আরো করে দেবো। আমি কপি পেস্ট করে একটা তোমার বস্তুর যেটা রাখবো সেমটা রাখবো, আর আমি চেঞ্জেস করলাম ওটা রাখবো। দুটো দেখে তোমরা কম্পেয়ার করবে যে কোনটা বেটার মনে হচ্ছে বা কোনটা আদৌ শিখছি। এগুলো নিয়ে আমরা পরের দিন ক্লাসে আবার আলোচনা করবো। ঠিক আছে? তাই আমি ফটোশপে continue। আজকে যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে পেন টুলটা কি করে use করতে হয়। আমি বলেছিলাম যে পেন টুল ইউজ করা হচ্ছে সবচেয়ে কঠিন, এবং পেন টুল যদি একবার ঠিক করে ইউজ করতে পারো তাহলে তোমাদের সিলেকশন রিলেটেড কোনো প্রবলেম ফটোশপের ক্ষেত্রে। আর যদি পেন টুল খুব ভালো মাস্টার করে দিতে পারো, তাহলে ইলাস্ট্রেটরে যখন কোনো কিছু ড্র করবে, যেমন আমরা পরে হয়তো দেখবো যে কি করে লোগো ড্র করে ইলাস্ট্রেটরে, এই সমস্ত জিনিসগুলো বা যে কোনো ড্রয়িং তোমরা ড্র করছো, যাই করছো, সেগুলো করা খুব ইজি হয়ে যাবে যখন তুমি পেন টুলটা ভালোভাবে চালাতে পারো। ঠিক আছে? বেসিক্যালি আগের দিন আমি পেন টুল কতটা ডিটেলসে বলি, আজকে পেন টুল কি সেটা নিয়ে বলি। ঠিক আছে? পেন টুল হচ্ছে বেসিক্যালি একটা ড্রয়িং, ড্রয়িং টুলের কাজ কি? দুটো পয়েন্ট, আপনি যদি পয়েন্ট করো, একটা এ পয়েন্ট, একটা এ পয়েন্ট আছে আমার, একটা বি। আমার পেন টুলের কাজ হলো এই দুটো পয়েন্টকে জয়েন। এবার জয়েন করার জন্য আমরা তো লাইন ফ্লো আছে, লাইন টুল আর পেন টুলের মধ্যে তফাৎ। লাইন টুল যেটা এখানে আছে, যেটা লাইন টুল বলে একটা শেপের মধ্যে, সেটা কি করে এ আর বি এর মধ্যে একটা লাইনকে, লাইন হিসাবে দুটো পয়েন্টকে কানেক্ট। বাট পেন টুলের মজাটা কি, পেন টুল হচ্ছে দুটো পয়েন্টকে যেরকম খুশি ভাবে কানেক্ট করতে পারবো। যেমন আমি পেন টুল নিই, আমি পেন টুল দিয়ে একটা স্ট্রেট লাইনও আঁকতে পারি দুটো পয়েন্টের মাঝে, আবার একটা কার্ভ লাইনও আঁকতে পারি।
দুটোই আমি করতে পারি। ঠিক আছে, পেন টুলে আমি শেপটা বানাবো। ঠিক আছে, যদি ওটা শেপ নয়, পেন টুলে আমি যে, ধরো এখনের জন্য ডায়াগ্রামটা এটা বানাবো। এই ডায়াগ্রাম অনেক রকমের হয়। তো আমি পেন টুলটা একবার সিলেক্ট করি। পেন টুল সিলেক্ট কি করে করবে? এক হচ্ছে দেখো, এখানে দেখো একটা পেনের মতো সাইন, টুল। এটা যদি ক্লিক করো তাহলে পেন টুল সিলেক্ট হবে। আর যদি এটা ক্লিক করে না করতে চাও, ডাইরেক্টলি তোমার কিবোর্ডে ক্লিক করলে পেন টুল সিলেক্ট। ঠিক আছে, এই পিন যে পিনটা, ওটা মনে রাখবে, কারণ অনেক সময় তুমি কোনো ধরো শেপ ড্র করছো, করতে করতে পেন টুলটা তোমার ধরো কোনো কারণে আনসিলেক্ট হয়ে গেছে, তখন তুমি এখানে যদি আবার ক্লিক করে টুলবারে গিয়ে করতে চাও, তাহলে তোমার এক্সিস্টিং সিলেকশনটা নষ্ট হয়ে যাবে। তো আমরা সবসময় প্রেফার করবো যে পিনটা প্রেস করে যেন আমরা পেন। ঠিক আছে, তো আমি এটা বলছি। পেন টুল সিলেক্ট করলে দেখো, ওপরে এই পেন টুলের পাশে দেখো ছোট্ট করে একটা পাথ লেখা। ঠিক আছে, পাথ কথাটা লেখা, আমি যদি এখানে এই অ্যারোটা ক্লিক করি দেখো, এটা আমার কাছে অপশন আছে, সেভ পাথ আর টুল কি আমি এক্ষুনি করবো। আমি এটা বললাম যে পেন টুল দিয়ে আমি যে ডায়াগ্রামটা বানাবো, সেই ডায়াগ্রামটা বেসিক্যালি এটা বলছে ভেক্টর ডায়াগ্রাম। আগের দিন দেখবেন একটা টার্ম ইউজ করছি, স্মার্ট অবজেক্ট আর র্যাস্টারাইজ ডেটা। ছবিকে আমি র্যাস্টারাইজ করে দেন আমি ছবিটাকে ইরেজ করে দিই। ঠিক আছে, এবার দুটোর মধ্যে ডিফারেন্স, ভেক্টর স্মার্ট অবজেক্ট যেটা ছিল ওটা বলতে পারবো ভেক্টর। ঠিক আছে, আর যে র্যাস্টারাইজ লেয়ার আছে, র্যাস্টারাইজেশন দেখছি, সেটা হচ্ছে পিক্সেল লেয়ার। দুটোর মধ্যে ডিফারেন্স, আমি ধরো পেন টুলটা বাদ দিলাম, পেন টুলের জায়গায় একটা শেপ। ঠিক আছে, ধরো শেপে আমি একটা কাস্টম শেপ, আমার কাছে এখন হার্ড শেপটা সিলেক্ট আর কি থাকবে, আর বি রিমুভ হয়ে গেল। তো কাস্টম শেপ টুল আমার কাছে এটা আছে, আমি এখান থেকে একটা কাস্টম শেপ টুল সিলেক্ট করি। তো এই শেপটা আমি সিলেক্ট, ঠিক আছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে প্রথমে র্যাস্টারাইজ করবো। র্যাস্টারাইজ র্যাস্টারাইজেশন এনেবেলড, মানে তার জন্য কি করবো দেখো, তাহলে শেপ শেপ অপশনটা সিলেক্ট করা আছে, আমি শেপের জায়গায় জাস্ট এখন পিক্সেল। বেসিক্যালি র্যাস্টারাইজ লেয়ার, র্যাস্টারাইজ ইমেজ হচ্ছে এমন একটা ইমেজ যেটা পিক্সেল দিয়ে Figma যখন প্রথম প্রথম নেওয়া শুরু করেছিলাম, শেখানো শুরু করেছিলাম, তখন আমি পিক্সেল কি সেটা সম্পর্কে বলেছি। পিক্সেল হচ্ছে একটা ছবির মধ্যে স্মলেস্ট ব্লক। এই যে আমার কাছে এখন যে আর্ট বোর্ডটা খোলা আছে, এই আর্ট বোর্ডটাকে ধরো যদি আমি 64 খানা ভাগে ভাগ করি, ঠিক আছে, তাহলে 64 খানা স্কোয়ারে, খানা সমান স্কোয়ারে ভাগ করি, তাহলে যে সবচেয়ে ছোট স্কোয়ারটা হবে আমি ওটাকে বলতে পারি একটা। একটা পিক্সেলের কাজ, একটা পিক্সেল একটা ছবির মধ্যে যে ইনফরমেশন ছবিতে কালার হতে পারে, বা স্যাচুরেশনের অ্যামাউন্ট হতে পারে, বা ক্লিয়ার অ্যামাউন্ট হতে পারে, এগুলো কি সেটা আমি বলেছিলাম আগের ক্লাসে। এই ইনফরমেশন গুলো একটা পিক্সেলে স্টোর। এবার এরকম 100, 1000, কয়েক লাখ পিক্সেল নিয়ে একটা ছবি তৈরি। ঠিক আছে, তো র্যাস্টারাইজ ইমেজ মানে পিক্সেল দিয়ে দেবে, যার বিল্ডিং ব্লক হচ্ছে পিক্সেল। ঠিক আছে, আর ভেক্টর ইমেজের বিল্ডিং ব্লক কোনো পিক্সেল। ভেক্টর ইমেজ হচ্ছে বেসিক্যালি ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে তৈরি। ঠিক আছে, এটা এটা হয়তো খুব অকওয়ার্ড লাগলো যে ম্যাথামেটিক্যাল ফাংশন দিয়ে কি করে ইমেজ তৈরি। ঠিক আছে, দেখি কি করে হতে পারে। তোমরা যদি কখনো গ্রাফ থিওরি সম্পর্কে গ্রাফ সম্পর্কে ছোটবেলায় কখনো পড়ে থাকো, তাহলে তোমরা জানো যে স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন, জিওমেট্রিক স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন, সেটা কি ওয়াই ইকুয়ালস এমএক্স। এটা দেখতে কেমন হয়? ওয়াই ইকুয়ালস এমএক্স দেখতে হয় এরকম। ঠিক আছে, মানে একটা স্ট্রেট, যেটা বললাম, এটা কিন্তু বেসিক্যালি একটা গ্রাফ দ্বারা পিক্সেল। ওয়াই ইকুয়ালস এমএক্স যেটা, এটা একটা স্ট্রেট লাইনকে ডিফাইন। ঠিক আছে, সেরকমই ভেক্টর ইমেজে যে যে সমস্ত পাথ হচ্ছে, যে সমস্ত পাথ আমি ক্রিয়েট করছি, একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, একটা সার্কেল হতে পারে, বা যে কোনো শেপ হতে পারে,
সেই শেপের একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা থাকে। যেমন আমি যে তখন কাস্টম শেপটা দেখাচ্ছি, এটা ছিল হচ্ছে কি এরকম, ড্র করি আমি। ঠিক আছে, এটারও কিন্তু একটা কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল ফর্মুলা থাকে, যেটা আমাদের জানা দরকার। বাট এটা পড়ার সুবিধা তো আমি একটু দেখ, ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে একটা ভেক্টরই, ঠিক আছে, ভেক্টর একটা আই। আমি যদি এটার ফিল একটা কালার দিই, রেড কালারটা দিই, এবার দেখো, আমি যদি ইমেজটাকে খুব বড় করি, এতটা বড় করি, দেখো ছবিটা কিন্তু ফাটেনি, ওর ওর যে কর্নার গুলো আছে এগুলো এখনো শার্প। ঠিক আছে, আমি যদি সিমিলারলি ছবিটা খুব ছোট করে দিই, ছবিটা আমি একদমই ছোট করি, ছোট হলো। এবার যদি আমি এখনো জুম করে দেখি, দেখো এখন করলে একটু ফাটছে। এই ফাটার কারণটা কি? কারণ হচ্ছে এই যে আর্ট বোর্ডটা আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা পিক্সেল দিয়ে তৈরি, ঠিক আছে। তো আমি যদি ছোট ইমেজটাকে আবার বড় করি আগের মতো, দেখো আমি বড় করার পর ছবিটা কি ফাটলো? দেখো ছবিটা কিন্তু এখনো শার্প। যেটুকু ফাটা ফাটা দেখতে পাচ্ছ ওটা কারণ হচ্ছে কি আমাদের আর্ট বোর্ডটা বেসিক্যালি পিক্সেল দিয়ে তৈরি করা। কিন্তু মেজরিটি দেখো, আমি ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট, যে কোনো সাইজে ট্রান্সফর্ম করি না কেন, আবার ছবিটা সেম লেভেলেরই শার্পনেস বজায় রেখে কেটে যায়। কিন্তু যদি আমি এটাকে ভেক্টর ইমেজ না বানাই, শেপটাকে সরিয়ে পিক্সেল নিই, তাহলে দেখি সেম জিনিসটা আমি এবার একটা র্যাস্টারাইজ করব। এবার আমি এই যে আইকনটা আছে, এটাকে বড় করব, করে দিলাম বড়। এবার একদম ছোট করব। এবার আমি যে মুহূর্তে এটাকে বড় দেখো, এটা কিন্তু একদমই ফেটে গেছে। আগেরটা আমি বড় করেছিলাম একদম ঠিক ছিল, বাট এটা কেন এরকম? তার কারণ হচ্ছে ভেক্টর ইমেজ, যেটা আমি বললাম, ভেক্টর ইমেজ হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিয়ে তৈরি। এবার ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এটাকে আমি যেরকম ভাবে ইচ্ছা বড় করতে পারি, যেরকম ভাবে ইচ্ছা ছোট। যেমন আমরা গ্রাফে যদি একটা কখনো স্ট্রেট লাইন ড্র করি, আমরা সেই স্ট্রেট লাইনের সাইজটা যত ইচ্ছা বড় করতে পারি, যত ইচ্ছা ছোট করতে পারি। তার উপর আমার ছবির কোয়ালিটি কখনো ডিপেন্ড। বাট আমি যদি একটা র্যাস্টারাইজ ছবি তৈরি করি, সেটা কি বলেছিলাম যে পিক্সেল দিয়ে তৈরি। এজন্য কি হচ্ছে, আমি যখন পিক্সেলের সাইজ ছোট করছি, তখন এই যে বড় পিক্সেলের যে ডেটা গুলো ছিল, বললাম না এক একটা পিক্সেলের ডেটা থাকে, যে ছবির ইনফরমেশন কি, ছবিতে স্যাচুরেশন কত, ভিউ কত। যখন আমি পিক্সেলটা ছোট করছি, তখন এই ইনফরমেশন গুলো জোর করে কম্প্রেস হয়ে যায়। আবার যখন ছবিটা আমি বড় করছি, তখন ওটা ঠিক করে আমার আগের সাইজে আসতে পারছে, ইনফরমেশন গুলো ঠিক করে ডিস্ট্রিবিউট করতে পারছে। এই জন্য দেখো ইনফরমেশন অনেক হারিয়ে যায়। আমরা যখন কোনো ব্লারি ছবি দেখি, ব্লারি ছবির টেকনিক্যাল ডেফিনিশন, এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন, যত একটা ছবিতে ইনফরমেশন থাকবে তত ছবিটা ক্লিয়ার। এই ছবিতে যেহেতু কোনো ইনফরমেশন নেই, তাই এটা এতটা ব্লার। তোমরা বুঝলে যে ভেক্টর ইমেজকে আমি যত বড় করতে পারি, ছোট করতে পারি, কিন্তু পিক্সেল দেওয়া ইমেজ বা র্যাস্টারাইজ ইমেজকে আমি এত বড় ছোট করতে পারি। এই কারণে সবসময় দেখবে গ্রাফিক ডিজাইনিং বা ইউএক্স, যখনই কোনো লোগো বানানো হয়, লোগোকে সবসময় দেখবে বলা হয় লোগোটা যেন ভেক্টর ইমেজ। কেন বলা হয়? কারণ লোগো জিনিসটা একটা বড় কোম্পানি, লোগো তার ওয়েবসাইটে ইউজ হতে পারে, তার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজ হতে পারে, বা কোনো ব্যানারেও ইউজ। এবার যেখানে ইউজ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু লোগোর সাইজটা চেঞ্জ। ওয়েবসাইটে লোগো ইউজ হলে একদম ছোট্ট একটা ছবি ইউজ হয়, কিন্তু ব্যানার ইউজ হলে খুব বড় একটা ছবি। এই জন্য লোগোর ক্ষেত্রে সবসময় ভেক্টর ইমেজ ইউজ করে। কেন? তাহলে ছোট ছবিতেও আমার অ্যাকচুয়াল লোগোটা ফেটে যাবে না, আবার বড় করলেও ব্যানারে লাগালেও আমার লোগোটা ফেটে যাবে। বাট ওখানেই যদি আমি র্যাস্টারাইজ লোগো লাগাতাম, তাহলে বিষয়টা এরকম একটা ব্লার। ঠিক আছে, তোমরা বুঝতে যে ভেক্টর ইমেজ আর র্যাস্টারাইজ ইমেজের মধ্যে ডিফারেন্স। বাকিরা বলো, জয়ন্ত, অর্পিতা, কম, আকাশ।
আর কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। তাহলে যেটা বুঝলাম যে পেন টুলের মাধ্যমে আমি যে শেপটা ড্র করবো সেটা হবে একটা ভেক্টর, ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে যেটা আমি বলছি, পেন টুলে আমি কি করতে পারি, দুটো পয়েন্টের মধ্যে আমি লাইন ড্র করতে পারি। এই লাইনটা যে কোনো কার্ভ বলে। ঠিক আছে? আমি এখানেই আছি, দেখো আমি করছি বেসিক্যালি আমি আবার শুরুতে যদি করি, এ পয়েন্টে একবার ক্লিক করলাম, আর বি পয়েন্টে আমি ক্লিকটা ধরে রাখলাম, ধরে রেখে আমার মাউসটাকে সরাচ্ছি। যখন এই ক্লিকটাকে ধরে রেখে আমার মাউসটাকে সরাচ্ছি, তখনই দেখো এই কার্ভটা বাড়ছে বা কমছে। বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, আমি কার্ভটা যখন বাড়াচ্ছি বা কমাচ্ছি, তার সাথে দেখো এই যে স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইন, এটাও একটা তৈরি। এটা এই যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলে হ্যান্ড। যে কোনো পয়েন্টে যখন পেন টুলটাকে রাখবো, তখন তার একটা হ্যান্ডলার, হ্যান্ডলার জিনিসটা দেখতে হয় এরকম একটা স্ট্রেট। এবারে স্ট্রেট লাইনে দেখো দুটো পার্ট করে দিতে হবে। এইটা হচ্ছে আমার বি পয়েন্ট, যেটা এই স্কোয়ার শেপ বক্সটা দিয়ে বোঝাচ্ছে। আর এই লেফট সাইডে দেখো এরকম একটা স্ট্রেট লাইন আছে যার মাথায় একটা গোল, আর রাইট সাইডে একটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন আছে যার মাথায়। এবার দেখো আমি যদি এই লাইনটাকে সরাই, আমি কন্ট্রোল প্রেস করে করতে কি করলে, কন্ট্রোল প্রেস করে যদি এই লাইনটাকে সরাই, দেখো এই যে কার্ভটা আছে, কার্ভের অ্যাঙ্গেলটা কিরকম হবে, এটা এটা দেখো চেঞ্জ। অ্যাঙ্গেল মানে এই কার্ভটা, যদি আমি কার্ভের একটা ট্যানজেন্ট, ধরো এই লাইন বরাবর একটা ট্যানজেন্ট স্ট্রেট লাইন, আর এই লাইন বরাবর একটা স্ট্রেট, তাহলে এই দুটো স্ট্রেট লাইন একটা জায়গায় প্রথম দিন করবে, এই যেখানে মিট করলো সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে অবভিয়াসলি। এবার আমি যখনই কন্ট্রোল প্রেস করে এটাকে বাড়াবো, দেখো সেই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে। দেখো অ্যাঙ্গেলটা এখন এরকম টাইপের হয়ে গেল, আমি যদি আরো বাড়ে অ্যাঙ্গেলটা আরো কমে, আরো কমে। ঠিক আছে, আর যদি আমি স্ট্রেট লাইনটাকে নিচে নিয়ে আসি কন্ট্রোল প্রেস করে, তাহলে দেখো অ্যাঙ্গেলটা কমতে 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 যে এখানে এসে একদম স্ট্রেট লাইন। তাহলে উপরের হ্যান্ডেলটা তো আমি বুঝলাম যে এই যে কার্ভটা, কার্ভের অ্যাঙ্গেল কত হবে সেটাকে নিয়ে, বাট এই নিচের হ্যান্ডেলটা কি, দেখি কি করছি। আমি যদি বি পয়েন্ট, ধরো আরেকটা যে কোনো ইমাজিনারি পয়েন্ট, আমি কি, ঠিক আছে ধরো এটা হচ্ছে আমার সি পয়েন্ট, আমি এখানে click করলে দেখো কার্ভের যে পাথটা আছে, পাথটা দেখো সের উপর এরকম হলো। মানে তুমি আমায় বলতে পারো স্যার আমি এটা করলাম তো সি এর পাথটা এরকম কেন, কারণ হচ্ছে এই এই যে লাইনটা আছে, নিচের লাইনটা, নিচের হ্যান্ডলারের পার্টটা, এটা ডিসাইড করছে যে তোমার এই যে নেক্সট পয়েন্টের কার্ভটা, কার্ভের কার্ভেচার কত, সেটা কতটা গোলাকৃতি হবে বা কতটা সোজা হবে, এই যে কার্ভটা কতটা হবে এবং কোন দিকে হবে, এটা ডিসাইড করছে তোমার এই নিচের হ্যান্ড। এবার এই হ্যান্ডলার গুলোকে আমরা চেঞ্জ করে করি, আমরা আমাদের যে কোনো শেপকে আমরা ড্র করি। দেখি আমরা একটা শেপ ড্র করি, প্রথমে আমরা একদম ইজি একটা শেপ ড্র দেখি, সার্কেল। ঠিক আছে, দেখো, আমি দুটো হয়ে দেখো পেন্সিল দিয়ে সার্কেল ড্র। দেখো আমি ফার্স্টে এই পয়েন্টটা দিয়ে ক্লিক করলাম, দেন আমি চলে গেলাম এই পয়েন্ট, এই পয়েন্টটাতে ক্লিক করলাম এবং ক্লিকটা ধরে আছে। দেন আমি এই যে হ্যান্ডলারটা এটাকে বাড়াই, হ্যান্ডলারটা দেখো আমি এই অ্যাঙ্গেল দিয়ে বাড়াতে পারি, অ্যাঙ্গেল দিয়ে বাড়াতে পারি, যে কোনো কিছু হয়। বাট আমি কি চাইছি এখানে হ্যান্ডলারটা যখন স্ট্রেট, স্ট্রেট কি করে করতে পারি, শিফট শিফট টিপে রাখি, দেখো এবার দেখো এটা একদম সেম সোজা হয়ে পারছে। এবার দেখো আমি কি করবো, এই যে কার্ভটা আসছে এটাকে জাস্ট এই সার্কেলটার সাথে সেম লাইন, এই দুটো কার্ভ আর আমার পেন টুলটার ডিরেকশন দুটো ম্যাচ করে গেছে মোটামুটি, এই পজিশনটা আমি ছেড়ে দিলাম। বাহ, ঠিক আছে, ছেড়ে দেন কি করবো, দেন আমি চলে গেলাম এই পয়েন্ট, এই পয়েন্টটাতে গেলাম, দেন আবার আমি এই যে শিফট প্রেস করছি। আর ঠিক আছে, এবার দেখো যেটা আমি বলছিলাম যে আমি এখানে যেই মুহূর্তে এরকম করে নিয়ে আসলাম, আমার এই কার্ভটা আমি যেরকম পাতে চাইছি, সার্কেলের এটা হচ্ছে রেড কালারের ব্যাকগ্রাউন্ড,
আর আমার যে পাঁচটা আছে সেটা ঠিক কালার, সেম ম্যাচ করছে। আমি চেঞ্জ কি করে করতে পারি, এই যে কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডলারটাকে, ঠিক আছে, দিয়ে ওটা দিলাম। Then এখানে চলে এলাম, সেম পাশে আনবো, ফাইনালি সেম পাশে। দেখো আমার মেনলি সিম্পল ভাবে সার্কেলটা সিলেক্টেড, দেখি কিরকম হলো সিলেকশনটা। দেখো আমি এটাকে সরাই, দেখো এরকম টাইপের অনেকটা সার্কেল হয়েছে, বাট পুরোটা কিন্তু সার্কেল কেন হলো এরকম? কারণ হচ্ছে আমি এতক্ষণ যে হ্যান্ডলারটা ইউজ করছি ওটা ছিল সিঙ্গেল পয়েন্ট হ্যান্ডলার। সিঙ্গেল পয়েন্ট হ্যান্ডলার আমি দেখলে যেটা করবো, যে কোনো একটা পয়েন্ট যেখান থেকে আমি শুরু করে নেক্সট পয়েন্টে গেলাম, নেক্সট পয়েন্টটা দিয়ে আমি এই পুরো পাথটাকে চেঞ্জ, মানে আমি যখন এখান থেকে এখানে গেলাম তখন এখানে হ্যান্ডলারটাকে চেঞ্জ করে আমি পাথটা ঠিক করে, আবার যখন এখানে গেলাম এখানে আমি হ্যান্ডলারটাকে অ্যাডজাস্ট করে এই পাথটা ঠিক করা। যার জন্য কি হলো, এই প্রত্যেকটা পয়েন্ট দেখো শার্প হয়ে, শার্প হয়ে গেছে, এখানেও শার্প হয়ে গেছে, এখানটা মোটামুটি একটু বেড়ে গেছে। ঠিক আছে, এই প্রবলেমটা ফিক্স করার জন্য এটা করবো, সেটা হচ্ছে গিয়ে টু পয়েন্ট হ্যান্ডলারিং। কি দেখি এতক্ষণ আমরা কি করছি, এই পয়েন্টটা এখন স্টার্ট করছি, মানে জাস্ট ক্লিক করে তাহলে একটা অ্যাঙ্কার পয়েন্ট বলে, অ্যাঙ্কার পয়েন্ট তৈরি। এবার আমি কি করবো, এখানে ক্লিক না করে আমি এখানে প্রেস করে থাকবো, দেন আমি এটাকে ড্র্যাগ। এর ফলে কি হলো, আমার এখানেই দেখো একটা হ্যান্ডলার, এখানে একটা হ্যান্ডলার তৈরি হলো। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানেও একটা হ্যান্ডলার। এতে আমার সুবিধাটা কি হলো, এখন আমার আমার কাছে দুটো হ্যান্ডলারকে করার option। আগে আমি কি করছিলাম, শুধুমাত্র এই হ্যান্ডলারটাকে করে এই পাথটাকে সিলেক্ট করার চেষ্টা করছি, বাট এখন আমি এটাকেও ধরে চেঞ্জ করতে পারি, দেন আমি এটাকেও ধরে চেঞ্জ। এখন দেখছি, হ্যাঁ আমার এটা মোটামুটি কার্বোচারটা ঠিক আছে। দেন দেখি আমি নেক্সট পার্ট করতে চাই, এখানটায় যাও, দেন আর মোটামুটি এবার আমি চলে যাবো আবার নেক্সট পয়েন্ট, আবার দেখো এবার এখান দিয়ে আমি এইটুকু পার্ট আমার শর্টেড হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমি চাইছি এই যে কার্ভটা এখান থেকে বেরিয়ে গেছে লাল কালারের এরিয়াটা, ওটাকে ঠিক, এটা আমি হ্যান্ডলারটা দিয়ে করতে পারবো। এবার দেখো একটা ইন্টারেস্টিং, আমি কন্ট্রোল টিপে যখন এই হ্যান্ডলারটাকে অ্যাডজাস্ট করছি তখন দেখো এই পুরো স্ট্রেট লাইনটাই অ্যাডজাস্ট। এর কারণে কি হচ্ছে, আমার উপরের পাতটা তো ঠিক আছে, তো আমি যেহেতু কন্ট্রোল প্রেস করে করছি তাই তো পাতই চেঞ্জ হচ্ছে। তো এই নিচের পাতটা ঠিক হলে উপরের পাতটা বন্ধ হবে। আমাকে কিছু একটা এমন করতে হবে যাতে আমি এই এরিয়ার এই হ্যান্ডলারটা চেঞ্জ করলে খালি এইটুকু পাতই চেঞ্জ, এই পাতটা চেঞ্জ না হয়। তার কারণ হচ্ছে এই পাতটা অলরেডি শর্টেড আছে। তার জন্য আমি কি করবো, কন্ট্রোলের জায়গায় অল্ট প্রেস করে জাস্ট হ্যান্ডলারটা, এবার দেখো আমি অল্ট প্রেস করে যখন হ্যান্ডলারটা চেঞ্জ করি তখন খালি ওপরের হ্যান্ডলারটাই, মানে নিচের হ্যান্ডলারটাই চেঞ্জ, উপরেরটা যেমন ছিল সেরকম। ঠিক আছে, তো আমি অল্ট প্রেস করে করি, দেখে এটাকে ঠিক করার চেষ্টা করি। আর এখানেও দেখি অল্ট প্রেস করে,
এবার পুরো পারফেক্ট হলে আর ফাইনালি এটাকে আমি যদি কানেক্ট করে দিই, কানেক্ট করলে এখনো এখানে প্রবলেম আছে, প্রবলেম আছে, তো আমি এই হ্যান্ডলারটাকে চেঞ্জ করি, ঠিক করি আগে, হ্যান্ডলারটাকে ঠিক করলে একদম পারফেক্ট। এবার যদি আমি এটাকে সরাই, দেখো এবার কিন্তু এই পুরো সিলেকশনটা একটা পারফেক্ট সার্কেল, এবার কোনো তার এজ একদম পারফেক্ট সার্কেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডাবল পয়েন্ট হ্যান্ডলার কাজ করে। সিঙ্গেল পয়েন্ট হ্যান্ডলার আমি তখন ইউজ করবো যখন আমার যে শেপটা আমি ড্র করছি ওটা একদম শার্প হবে, এজ গুলো শার্প, আর এজ গুলো যদি স্মুথ হয়, এজ গুলো একটু গোলাকার হয়, তাহলে আমাকে ডাবল পয়েন্টার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি দুটো পয়েন্টের হ্যান্ডলার দিয়ে অ্যাডজাস্ট করে শেপটাকে একটু গোলাকার করবো, ঠিক আছে। সার্কেলের সিলেকশন সবার বোঝা গেছে? কোনো ডাউট? কোনটা দিই? পেন টুল দিয়েই করি। আরেকবার করে দেখাবো? আমি তোমার ডাউটটা ঠিক বুঝতে পারলাম না। একবার বলো ভালো করে। মানে এই ডাবল পয়েন্ট হ্যান্ডলারটা আনবো কি করে, তাই? সিঙ্গেল পয়েন্টটা বুঝতে পেরেছি। ডিলিট করে আরেকবার। সিঙ্গেল পয়েন্টে যেটা হচ্ছিল, আমি একটা পয়েন্টে জাস্ট করে নেক্সট পয়েন্টটাকে এরকম করে ড্র্যাগ, তার তার জন্য আমার একটাই খালি হ্যান্ডলার তৈরি, এখানে দেখো কোনো হ্যান্ডলার নেই। আমি দুটো হ্যান্ডলার আনার জন্য কি করবো, আমি এখানে ক্লিক না করে এখানে ড্র্যাগ, এখানে আমি ক্লিক করি, এবার আমি এখানে ড্র্যাগ করি, ঠিক আছে। দেন আমি এই পয়েন্টে গিয়ে আবার ড্র্যাগ, তাহলে দেখো দুখানা হ্যান্ডলার। ক্লিয়ার? নো প্রবলেম। কোন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি। দেখো, আমি যদি এমনি শিফট না প্রেস করে হ্যান্ডলার কোনো একটা আনতে চাই, তাহলে আমি সেই হ্যান্ডলারটাকে যে কোনো ডিরেকশনে দেখো আমি ঘোরাতে পারি। বাট আমি যদি শিফট টিপে করি, তাহলে কি হচ্ছে দেখো, এটা সবসময় একটা স্ট্রেট লাইন, আমি যেদিকেই মুভ করাই না কেন একটা স্ট্রেট লাইন হিসেবে আগে কি হচ্ছিল, আমি এরকম সার্কেল করে ঘোরাতে পারি। শিফট টেপার কারণে একটা ডিরেকশন স্ট্রেট লাইন করে বড় বা ছোট, ঠিক আছে। তো দেন দেখি, এটা বলছিলেন এখানেও শিফট প্রেস করে করলাম, র্যান্ডম একটা পাথ ফলো। এবার নেক্সট যেটা বলছিলাম, তোমার একটা পাথ ধরো অলরেডি তৈরি হয়ে গেছে। এবার কি হয়েছে, এই পাথ ধরো, এই পাথটার ক্ষেত্রে যেমন এই সার্কেলের সাথে এই দিকটা ঠিক করে অ্যালাইন করে, তার জন্য আমার কি করতে হবে, তার জন্য আমাকে অলরেডি যে কার্ভেচারটা তৈরি হচ্ছে সেটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সেটা কি করে করবো, এই হ্যান্ডলার যেটা আছে, সিম্পল করে একটা বোঝার একটা বিষয় কি, হ্যান্ডলারের লেফট সাইডে যে স্ট্রেট লাইনটা আছে, এটা এই লেফট পার্টের কার্ভেচারটাকে কন্ট্রোল, আর রাইট সাইডে যে স্ট্রেট লাইনটা আছে, রাইটে যদি কোনো কার্ভেচার থাকে যেটা এখন নেই, সেটাকে কন্ট্রোল। মানে আমি যদি এইটাকে চেঞ্জ করি, তাহলে লেফট সাইডের কার্ভে যেটা আছে সেটা চেঞ্জ, আর আমি যদি এটাকে চেঞ্জ করি, তাহলে রাইট সাইডে যেটা আছে ওটা চেঞ্জ। আমি যদি এখানে বা এখানে চেঞ্জ করি, তাহলে দেখো কোনো চেঞ্জই হবে না। অ্যাকচুয়ালি কন্ট্রোল প্রেস করে করতে বলে হচ্ছে, তো অল্ট প্রেস করে করি, দেখো কোনো চেঞ্জই হবে না। তার কারণ হচ্ছে ওখানে কোনো কার্ভেচার অলরেডি নেই, ঠিক আছে। এটা গেল কন্ট্রোলের পার্ট। এবার কন্ট্রোল প্রেস করে হ্যান্ডলারকে সরানো আর অল্ট প্রেস করে হ্যান্ডলারকে সরানো, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স। ডিফারেন্সটা কি, এটা আমরা দেখবো হচ্ছে নেক্সট, যদি আমরা কার্ভেচারটা আঁকি তাহলে নেক্সট পয়েন্টটা ধরো এটা ড্রপ, ঠিক আছে। এবার আমি যদি কন্ট্রোল প্রেস করে এখানে আসি, দেখো
এই পয়েন্টে দুটো হ্যান্ডলার আমাকে রাখতে হবে। এবার দেখো এই রাইট সাইডের যে কার্ভেচারটা আছে এটা ঠিক করে অ্যালাইন হয়। তো আমি কি করে চেঞ্জ করবো অ্যালাইনমেন্টটাকে, কার্ভেচারটাকে? কন্ট্রোল প্রেস করে, যেটা বললাম। কিন্তু দেখো কন্ট্রোল প্রেস করে করলে আমি যদি এই সাইডটাকে কমাই তাহলে দেখো লেফট সাইডটা বেড়ে যাবে। আমি যদি এটাকে খুব কমাই তাহলে দেখো লেফট সাইডটা আরো বেড়ে যাবে। এরকম। বাট আমি কি দেখলাম, আমার তো এই সাইডটা একদম শর্টেড আছে, এখানে কি চেঞ্জ আমার করতে হবে? খালি রাইট সাইডে করলেই হবে। তো এরকম একটা চেঞ্জ যেটা আমি খালি যে হ্যান্ডলারের যে ডিরেকশনে হ্যান্ডলারের যে কার্ভেচারটা আছে সেখানেই করতে হবে। এটা আমি অল্টটা প্রেস করবো। অল্ট প্রেস করে আমি যদি কার্ভেচার চেঞ্জ করি তাহলে দেখো খালি রাইট সাইডের কার্ভেচারটাই চেঞ্জ। ঠিক আছে? এটা হচ্ছে তোমার দুটো ক্লিয়ার কাজ, কন্ট্রোল আর alt। বুঝলে রিপন? অসুবিধা বোঝা যাচ্ছে? তো ঠিক। কম আকাশ। ঠিক। একটা জিনিস বলে দিই দেখো, পরে আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে আমি যে আরেকবার সত্য করে সার্কেলটা ড্র করি, 1 মিনিট করছি, আমি একটা টাইপের করি, ঠিক আছে? দেখো এরকম একটা শেপ আমার ঠিক, এটাকে শেপ বলে না, এটাকে বলে পার্ট। দেখো এখানে লেখা আছে পার্ট। ঠিক আছে? এই পাঁচ যে জিনিসটা তৈরি করলাম এটার উত্তর দেখো কি হবে এটা। এটাকে আমি যে কোনো মোমেন্টে আমি এই পাঁচটাকে একটা সিলেকশন লেয়ার হিসেবে কনভার্ট করি। দেখো কিরকম করে। দুটো option। একটা হচ্ছে এখানে দেখো সিলেকশন করে লেখা আছে, সিলেক্ট করি, কি করলাম, এখানে সিলেকশন বলে একটা আছে। সিলেকশন যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে জিজ্ঞেস করবে যে তোমার ফেদারের রেডিয়াসটা বেসিক্যালি তোমার এখন না দেখলেও হবে, ঠিক আছে? আমি জাস্ট ওকে করে দিই। দেখো এই যে পার্টটা এটা একটা আমার সিলেকশন লেয়ার। আমি আগের দিন বলছিলাম সিলেকশন লেয়ার কি করতে পারে, পাওয়ার পাওয়ারটা কি, যে কোনো সিলেক্টেড পার্টকে কপি করতে পারে, কাট করতে পারে, বা যা ইচ্ছে তুমি যে কোনো একটা ফাংশন তুমি ওটার উপর চালাতে পারো। ঠিক আছে? তো আমি এভাবে আমি পেন টুল দিয়ে যে পার্টটা সিলেক্ট করছি সেটাকে আমি সিলেকশন লেয়ার করি, সিলেকশন লেয়ারে কনভার্ট করি। এছাড়াও আমার কাছে কি অপশন দিচ্ছে দেখো, মাস্ক তৈরি করার এটা একটা শেপ তৈরি, মাস্ক তৈরি করে সেটা আমি নেক্সট ক্লাসেই বলবো, তখন আমি আরো অ্যাডভান্স সিলেকশন, তারপরে কি করে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইউজ করে এই জিনিসগুলো, তখন মাস্কিং জিনিসটা দেখতে পাবো। আর থার্ড অপশন কি, শেপে কনভার্ট। শেপ মানে কি দেখো, শেপে কনভার্ট করলাম, তখন দেখো এটা এরকম দেখতে হবে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে শেপ আর পাথের মধ্যে ডিফারেন্স। পাথ হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম যার কোনো ফিটনেস থাকে। সেরকম দেখো আমি যে আগেরটা করেছিলাম দেখো, এটার কোনো থিকনেস, জাস্ট মানে এটার কোনো অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই নেই, এটা জাস্ট একটা আমাকে এরকম লেয়ার দেখাচ্ছে যে এই ডিরেকশন বরাবর তোমার এই পাথটা তৈরি হয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো থিকনেস নেই। না আমি কোনো এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, না কিছু করতে পারবো। এই জন্য এটা হচ্ছে একটা পাথ। আর যে মুহূর্তে আমি এটাকে একটা শেপ দিয়ে দিই, সেই মুহূর্তে এটা একটা ফিজিক্যাল অস্তিত্ব পেয়ে যায়। যেটার এখন একটা বর্ডার আছে। আমি এটাকে বর্ডারও দিতে পারি। দেন আমি কি করতে পারি, আরে শেপে যদি কনভার্ট করি, দেন আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। আমি এটা বর্ডারটা অন্য কালার করতে, এগুলো আমি শেপের ক্ষেত্রে বা পিক্সেলের ক্ষেত্রে করতে পারি। বাট একটা পাথের ক্ষেত্রে আমি সেটা করতে পারি। একটা পাথ ইউজ করে আমি সেটাকে ওই মাস্ক করার জন্য use করতে পারি, বা সিলেকশন লেয়ার হিসেবে কনভার্ট করে দেন আমার যা ইচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি শেপ আর পাথের মধ্যে difference। এটা বুঝতে পারলে এবার এই পাথটাকে ডিলিট করবো, এখানে দেখো লেয়ার্স অপশনটা আছে, লেয়ার্স এর পাশে চ্যানেলস, চ্যানেলস এর পাশে পাথ, পাঁচটাকে নিয়ে আমি ডাইরেক্ট এখানে নিয়ে ডিলিটে দিয়ে দেবো, দিয়ে delete। ঠিক আছে? তাহলে আমাদের সার্কেল শেপ করে ড্র করবো, এটা গেল। দেখি এটা নেক্সট স্টেপ আমি দিয়ে রেখেছি, সেটা দেখি কি করে ড্র করবো। আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে এই চাঁদের মতো দেখতে। ঠিক আছে? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা অ্যাঙ্কার পয়েন্ট আগে থেকে আমাদের ডিফাইন করে নিতে হবে। সেটা কিরকম, আমি বললাম যে আমি আমার স্টেপটাকে এই পয়েন্ট থেকে আঁকা শুরু করবো। এটা আমি ধরে নিলাম। ঠিক আছে? দেন কি করবো, আমার তখন পেন টুলটা সিলেক্ট, এই প্রেস করবো, দেখুন পেন টুল সিলেক্ট হয়ে গেল। দেন এটা জুম ইন করে নিই।
এই পয়েন্টটা ধরে নিলাম। এবার আমার কাছে দুটো অপশন, একটা হচ্ছে আমি সিঙ্গেল পয়েন্ট হ্যান্ডলার ইউজ করতে পারি, একটা হচ্ছে ডাবল পয়েন্ট হ্যান্ডলার ইউজ করতে পারি। আমি যে শুরুতে দেখেছিলাম যে ডাবল পয়েন্টে আমার কাজ করাটা একটু বেটার হবে, কারণ আমি একটা পাথের দুটো সাইড থেকেই কন্ট্রোল করতে পারবো কার্ভেচার। আমি ডাবল পাথেই যাবো। ডাবল পাথে যাওয়ার জন্য কি করবো, এখানে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করবো, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে নিয়ে এলাম। দেন কি করবো, দেন আমি এই পয়েন্টে যাবো। এই পয়েন্টে গিয়ে এবার আমি কার্ভেচার একটু ঠিক করার চেষ্টা করলাম, বাট হলো না। ঠিক আছে, এখানে অব্দি রেখে ঠিক আছে। আচ্ছা, শেপ হয়ে আবার শুরু করলাম, এই পয়েন্টে গেলাম, then ছোট করে আমি পাস। এবার তুমি বলবে স্যার এখানে তো শেপটা তো আনতেই পারছি, আনবো কি করে? সিম্পল, জাস্ট কন্ট্রোল প্রেস করে এখানে, এখানে একটা কন্ট্রোল প্রেস করে এই চলে এলো, দেখো এক্স্যাক্টলি এই পাশটা ম্যাচ করলো, মোটামুটি ম্যাচ করেছে। Then এটা দেখি, প্রেস করে try করি। এই পার্টটা ফিক্স হয়ে গেল, আর নিচের পার্টটা ফিক্স করে দেবো। ওকে, জাস্ট এই পয়েন্টটা কন্ট্রোল প্রেস করে এখানে একটু নিচে নিয়ে আসবো। পারফেক্ট, তাহলে এই পার্টটা আমার এবার দেখো, আমি যদি এখান থেকে এই পয়েন্ট থেকে নেক্সট পয়েন্টে আমি একটা কার্ভ আঁকি, দেখো এই কার্ভটা খুব বাজে হয়ে গেল। কেন এরকম কেন হয়ে গেল? কারণ হচ্ছে এটার যে হ্যান্ডলারটা সেটা এই ডিরেকশন, ওই জন্য এটা এরকম দেখতে, ঠিক আছে। আমি কি করবো, সিম্পল এই হ্যান্ডলারটাকে চেঞ্জ করে দেখি কোন হ্যান্ডলারটা কি কাজ করছে। এই হ্যান্ডলারটা আমার এক্সিস্টিং পাথের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। এর মানে এই হ্যান্ডলারটা আমার নেক্সট পাথের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা সেট করছে। করে বুঝছি দেখো, আমি যে নেক্সট পয়েন্টটা ট্র্যাক করে click করে দেখো পাথটা শুরু হচ্ছে এই দিক থেকে, এই দিক থেকে শুরু হয়ে এরকম করে কেন না এই হ্যান্ডলারের ডিরেকশনটা, আমাকে বেসিক্যালি এই হ্যান্ডলারের ডিরেকশনটাকে এদিকে আনতে হবে যাতে কার্ভটা এরকম করে। আমি কি করে আনবো, অল্ট অল্ট আমি এটাকে এরকম করে নিয়ে এলাম এখানে। এবার যদি আমি কার্ভটা ড্র করি দেখো, এবার এখন কার্ভটাকে এরকম করে, ঠিক আছে। দেন আমি আবার অল্ট প্রেস করে এটা করছিলাম, যেমন করে এইটাকে ম্যাচ করালাম, দেন এই কার্ভটাকে ম্যাচ করালাম। দেন আমি এখান থেকে এটা ড্র করবো, এটা ম্যাচ করে দিই। এই মুহূর্তে এটা ম্যাচ করলাম, দেখো এরকম একটা হয়ে গেল, কারণ এটা হ্যান্ডলারটা এরকম ডাইরেকশন, আর এটা হ্যান্ডলারটা উপরে, এটা এরকম করে শুধু এইখান দিয়ে এসে, যেটা আমি অবভিয়াসলি চাইছি। কন্ট্রোল প্রেস করে এটা হ্যান্ডলেটটাকে আগে আন, দেন অল্ট দিয়ে এটাকে একটু ফিক্স করি দেখি, এটাকে ফিক্স করে দিলাম এতটা পারফেক্ট। দেন এখানে কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডলারটাকে এটাকে, এই হ্যান্ডলারটাকে এটাকে নিয়ে আসি, ঠিক আছে। এই হ্যান্ডলারটা এখন চেষ্টা করি। ম্যাচ হয়ে গেল, পারফেক্ট। এবার যদি আমি পেছনেরটাকে সরিয়ে দিই, দেখো হয়েছে, চার শেপটা হয়েছে। ওকে, তাহলে পেন টুল করে ইউজ করতে হবে সব ঠিক আছে। এর বাইরে কিন্তু পেন টুলে কিছু করার নেই, মানে এই যে কটা প্লেস করা বা পয়েন্ট হ্যান্ডার তৈরি করা,
বা অল্ট কি প্রেস করে যে কোনো একটা হ্যান্ডেলের ডিরেকশন চেঞ্জ করা, বা কন্ট্রোল প্রেস করে দুটো হ্যান্ডেলকে একসাথে চেঞ্জ করা। এর বাইরে পেন্সিলে তোমার মোটামুটি কিছু করার নেই। এইগুলো ইউজ করি তুমি যে কোনো শেপ ড্র করতে চাইছো সবকিছু তুমি ড্র করতে পারবে। ঠিক আছে? আরো কোনো ডাউট? আর কোনো ডাউট থাকলে বলে দাও। আমরা তো ফাইনালি একটা শেপ করবো, আর একটু অ্যাডভান্স। ওকে, তাহলে ডাউট নেই করো, তাহলে এই পাঁচটাকে ডিলিট করে দিই। দেন নেক্সট শেপটা দেখতে হবে। দেখো, তো এবার এই শেপটাকে দেখো। এবার আমাকে কেউ বলো তো, আমি এইখানে যে শেপটা আছে, এটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টটাকে অ্যাঙ্কার পয়েন্ট বানিয়ে ফিক্স করতে হবে? সাজেশন তোমার তরফ থেকে। বলো বলো, পয়েন্ট তো বলো। এক্সাইটমেন্ট কোথায়? তাই বলি, এক্সাইটমেন্ট এখানে। হ্যাঁ, এবার দেখো, এখান থেকে করলে আমার প্রবলেম করলে ডাইরেক্ট এরকম একটা জায়গা থেকে শুরু করতে হবে, যে এখান থেকে করে পুরোটা করতে হবে। ঠিক আছে? এবার এখানে সব বিষয় আছে, একটা হচ্ছে এই পয়েন্টটা দিয়ে শুরু করা একটু কঠিন, কারণ আমাকে প্রথমেই কার্ভটা দিয়ে আমাকে শুরু করতে হবে, আলটিমেটলি এসব একটা কার্ভ পয়েন্টে ফিনিশ করতে হবে। তার জন্য প্রবলেমটা কি হতে পারে, যেটা আমরা সার্কেল ড্র করার সময় দেখেছি, যে এই কার্ভেচারটা আলটিমেটলি যখন আমি ফিল করবো একদম শেষে, মানে পুরোটা ঘুরে এখান দিয়ে ঘুরে এসে এখানে আসবে, তখন ওই কার্ভের শেপটা কাট করবে, এটা অ্যাকচুয়ালি রাউন্ড হওয়ার দরকার। তো সবচেয়ে বেস্ট পয়েন্ট আমার কাছে কি অ্যাকচুয়ালি হবে এইটা বা এই, কেন বলো? কারণ হচ্ছে এই পয়েন্টটা একদম শার্প একটা পয়েন্ট আছে। তো আলটিমেটলি এখান দিয়ে করে আমি যদি ঘুরে আবার এখানে আসি, তো পয়েন্টটা একেবারে শার্প পয়েন্টে মিস করবে, তো আমার অতটা টেনশন থাকবে। আর আরেকটা সুবিধা কি, একটা সুবিধা হচ্ছে ফটোশপের একটা পাওয়ার, সেটা কি, দেখো এই আইকনটা যদি ভালো করে লক্ষ্য করে দাও, এই আইকনের রাইট সাইড আর লেফট সাইড দুটো হচ্ছে, আমি যদি এটাকে মাঝখান দিয়ে ডিভাইড করি, এইটাকে ক্লিক করলে এই সাইডটা, এটাকে কাজে লাগিয়ে আমি এখান থেকে এটুকু খালি শেপ ড্র করে বাকিটাকে ফ্লিপ করে দিলে, ওকে জয়েন করে দিলে আমাকে আর এই শেপটা ড্র করতে হবে। আপনা আপনি এই দুটো একসাথে মিলে, যেটা আমি চাইছি। আর যেহেতু আমরা এখন শিখছি, তো আমরা এখন এই শুটিংটা না করে এখান দিয়ে শুরু করে পুরোটাই ড্র করার চেষ্টা করবো। আমি তোমাদের অর্ধেক অব্দি দেখাবো, আর বাকিটা তোমাদেরকে দেবো। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। যেটা বলছিলাম, আমি এখান থেকেও স্টার্ট করতে পারি, এখান থেকেও স্টার্ট, বাট আমি এখান থেকে আমার এটা বেটার লাগছে, তো আমি করি। এখানে গেলাম, বলো 2 পয়েন্টার দিয়ে করবো না সিঙ্গেল পয়েন্টার দিয়ে করবো? ঠিক আছে, পয়েন্টার দিয়ে করি তুমি। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আমি দেখো বলে দিই। আমি দেখো মাউসটা নিয়ে মাউসটাকে উপরের দিকে ড্র্যাগ করি, ওই জন্য আমি নেক্সট পয়েন্টটা যখন ড্র করবো ওটা এরকম। কিন্তু আমি যদি সেম ভাবে পয়েন্টটাকে নিয়ে এরকম করে শুরু করতাম, তাহলে কিন্তু নেক্সট পয়েন্টটা এরকম করে একটা কার্ভ, এরকম কার্ভে যদি পেতাম। আমাকে এটা দেখে নিয়ে যে যদি উপর দিকে কার্ভ করতে, তাহলে এরকম করে আগে হ্যান্ডেলটাকে উপর দিকে নিয়ে শুরু করতে। এর দিকে এই পয়েন্টটা এলাম, কার্ভ এতটা হলো। দেন দেখি এটাকে আমার চেঞ্জ করতে হবে অল্ট।
আরেকটা জিনিস যেটা করতে পারি, সেটা আমি যদি যে কোনো একটা পয়েন্টকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, দেন আমি কন্ট্রোল প্রেস করে এই পাঁচটাকেও দেখো একটুখানি চেঞ্জ, পাঁচটাকে ধরো এটাও দেখি, একটু করে দেখি, চেঞ্জ করে দিলাম। আর এটাকে সরিয়ে দিয়ে পয়েন্টটাকে ফিক্স করে দিলাম, এটাকে ফিক্স করে দিলাম, এই যে একদম পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে। Then এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি কারণ আমার এই দিকে কার্ভ, নেক্সট পয়েন্টটা ড্র করে দিলাম। বেটার হতে পারে। দেন দেখি নেক্সট পয়েন্টটা এখানে নিয়ে আসি। এতটা অব্দি কিন্তু হয়ে গেল আমার। দেখি তো ঠিকঠাক এলো কি। দেখো হাফ স্টেপটা ঠিক এসছে, লাভ সেন্টার। ঠিক আছে, তাহলে বাকিটাও তোমরা করে নিতে পারো। আর ক্লিপিংও ইউজ করতে পারো, ওটা তোমাদের না হয় পরের ক্লাসে দেখিয়ে দেবো, তোমরা করে নাও। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই লাভ স্টেপটাকে আনবে কি করে সেটাও বলে দিই। কাস্টম কাস্টম শেপ টুলে যাবে। হ্যাঁ, কাস্টম শেপ টুলে যাবে, দেন উপরে দেখবে এইখানে এখানে হার্ড কার্ডটা, এটাকে সিলেক্ট করে জাস্ট করে দাও, মানে ড্র করে দাও হার্ড শেপটা। ঠিক আছে, তাহলে তোমাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট এটাই হবে। এবার আজকে নেক্সট ক্লাস লাইভ তৈরি করছি তোমাদের জন্য। আমি তোমাদেরকে গুগল ফর্মে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। আর তোমরা গুগল ফর্মে তোমাদের যেগুলো করবে তোমরা ওখানে দিয়ে দিও। আর যদি কারো প্রবলেম থাকে তো সেটাও তোমরা লিখে দিও। ঠিক আছে, যদি না দিতে পারো তাহলেও তোমরা গুগল ফর্মে লিখে দিয়ে দিও কেন পারো। ঠিক আছে, মানে ওটা রেসপন্ড করো। ঠিক আছে। হ্যাঁ, অসুবিধা বলো। মানে আমরা পেন্সিলটা কেন use করছি? মানে অ্যাডোবে ফটোশপটা কেন use করছি? মানে এটা প্রথম করছি, তাই তো? দেখো, অ্যাডোবে ফটোশপ মাল্টিপল কারণে ইউজ করতে হবে। প্রথম কারণ, যদি আমাদের কোর্স রিলেটেড বলি বা ইউএক্স, ঠিক আছে, যেরকম করে ফিগমা আমরা ইউজ করি এক্স্যাক্টলি সেরকম। তোমাকে দেখাচ্ছি, যখনই তোমার ফটোশপটা খুলবে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে দেখো অনেকগুলো তোমাকে ইনফরমেশন চাই। কি দেখো, আমি একটু শর্টে বলে নিই। এখানে তুমি ফাইল নেম দিতে পারো। দেন এখানে তোমার আর্ট বোর্ড মানে হচ্ছে এই জিনিসটা art। এটার width কত হবে, এটা হাইট কত হবে, সেটা তুমি ডিফাইন করবে। এটা পিক্সেলে হতে পারে, ইঞ্চিতে হতে পারে, pixel হতে পারে, যে কোনো ইউনিটে। দেন সেটা রেজলিউশন দিয়ে দিতে পারো। রেজলিউশন যত বেশি হবে, সেটা আমি আজকে বলছিলাম, পিক্সেলে তত ইনফরমেশন বাড়বে। আর পিক্সেলে ইনফরমেশন বাড়লে তোমার ছবির কোয়ালিটি আরো বেটার। ঠিক আছে, তো একটা ভালো পয়েন্ট হচ্ছে যে 300 রাখার, এদের মোটামুটি দিলে ভালো কোয়ালিটির কালার মোড RGB। এটা আশা করি তুমি দেখে দেবে, কালার থিওরি কখন পড়াচ্ছিল। অনেক রকমের কালার হয়, কালার প্যালেট বেসিক্যালি, তার মধ্যে RGB আমরা এখন ইউজ করছি। আর যদি ফিগমার মতো আমরা যদি মাল্টিপল ফ্রেম ইউজ করছি, তাহলে এখানে দেখো আর্ট বোর্ডস বলে একটা আছে, এটাকে আমরা অন করি।
যেমন আমি তোমার জন্য তৈরি করে দিই যদি 220 আর 1080 পিক্সেলের একটা বোর্ড, আর আর্ট বোর্ডটাকে আমি অন করি। ঠিক আছে, এখন নতুন একটা ফাইল তৈরি হলো। এবার আমি এখানে যেরকম করে ফিগমাতে ইউআই ডিজাইন করছিলাম, সেরকম করে এই টুলগুলো ইউজ করে ইউআই ডিজাইন করতে পারি। এবার যদি কোনো পয়েন্টে আমার মনে হয় যে আমার একটা নতুন পেজ লাগবে, জাস্ট আমি আর্টবোর্ড ওয়ান লেখা যেটা আছে ওটার উপর ক্লিক করলাম। দেন দেখো চারদিকে চারটে প্লাস তৈরি হয়েছে, আমি যেদিকে একটা প্লাসে ক্লিক করবো, দেখো সেম আরেকটা পেজ তোমার এখানে তৈরি এক্স্যাক্টলি ঠিক। এবার তুমি এটাকে ইউজ করতে পারো। এটা গেল ফটোশপের একটা ইউজ। দেন আর কি কাজে ইউজ করতে পারো, গ্রাফিক ডিজাইনিং এর কাজে ইউজ করতে পারো, যেটা আমাদের কোর্সের এখন পার্ট নয়। দেন আরেকটা একটু ফটো এডিটিং এর কাজে কাজে লাগে। ঠিক আছে, আমি আগের দিন দেখাচ্ছিলাম, আগের দিন আমরা এটাই করছিলাম যে একটা বেসিক্যালি ফটো নিয়েছি। এই ফটোটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে তার স্যাচুরেশন হিউ বাড়িয়ে এটাকে আরেকটু বেটার দেখতে লাগে, এটা যার আর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং টাইপের একটা ডিজাইন আমরা বানাচ্ছি, সেটাও আমরা করতে পারি। আর ওয়েলনেস এর কোন কাজে এখানে লাগতে পারে সেটা হচ্ছে গিয়ে, যেমন আজকে আমাদের গোস্ত দেখালো যে ওই যে ব্যানারটা তৈরি করেছিল ওখানে ওই যে মেয়ের ছবিটা ছিল, ওর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। আর এই ধরনের জিনিসগুলো তুমি ফিগমাতে করতে পারো, এই ধরনের জিনিসগুলো তুমি ফটোশপে করতে পারো। এর আগের দিন নাদিম একটা আইকনের কালার চেঞ্জ করতে, আইকনের কালারও ফটোশপে চেঞ্জ করা যায়। এই ধরনের ছোট ছোট কাজগুলোর জন্য আমরা ফটোশপ করে। ঠিক আছে, এটাও একটা ইউটিলিটি। এবার তুমি যেটা বলছিলে যে সিলেকশন কি এবং সেটার কাজ, তার জন্য আমি ধরো একটা ছবি আমি নাম, ওই ভিডিওটা দেখে নিও, যেখানে দেখতে পাবে যে কি করে ছবি ইম্পোর্ট করে। তো আমি ধরো একটা ছবি তৈরি করি, ঠিক আছে। দেখো এই ছবিটা আগের দিন আমরা বানিয়েছি, তারপরে একটা ছবি আমরা আগের দিন copy করে send করি, ঠিক আছে? এই ছবিটা নিলাম। এবার সিলেকশন এর কাজ হচ্ছে যে কোনো ছবিতে বা যে কোনো এলিমেন্টে কোনো একটা পার্টিকুলার পোর্শনকে সিলেক্ট করে। নাম শুনে বোঝা যাচ্ছে সিলেকশন মানে কিছু একটা সিলেক্ট হবে। এবার সেই সিলেকশন অনেক রকম। প্রথমে লেফট সাইডে দেখো রেক্ট্যাঙ্গুলার মার্জিন বলে একটা সিলেকশন টুল আছে। এই সিলেকশন টুলটা কি করে কাজ করে, এটা একটা রেক্ট্যাঙ্গেল পার্টকে সিলেক্ট করতে হবে। যদি এটাকে কম্পিউটার উপর চালাই, দেখো এই রেক্ট্যাঙ্গুলার পার্টটা আমি সিলেক্ট করলাম, এই পার্টটা সিলেক্ট করলাম। এবার এই পার্টটা পাওয়ার করতে পারবে। দেখো আমি এটাকে কপি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি করি, দেন আগের লেয়ারটাকে দেখো যেটুকু পার্ট আমি সিলেক্ট করেছিলাম ওটা পার্টই কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, ঠিক আছে, কপি পেস্ট। তো আমি এটাকে কন্ট্রোল এক্স করে দেখতে চলে গেছে। এবার কন্ট্রোল এক্স করে আমরা এটাকে কেটেও দিতে পারি। সিলেকশন টুলে এরকম অনেকগুলো পাবে। এবার সিলেকশন টুল এরকম রেক্ট্যাঙ্গুলারও হতে পারে, বা ধরো কোনো কারণে, যেটা আমি আজকে গোস্তকেও বলছিলাম, যে কোনো কারণে আমাদের ছবির ধরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ, তার জন্য আমাদের এই মেন যে মডেলটা আছে তাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট আমরা তো রেক্টেঙ্গুলার সিলেকশন করতে পারবো না, কেননা আমি যদি রেক্টেঙ্গুলার সিলেকশন ইউজ করি, তাহলে এই মডেলের মুখের সাথে এই চারপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখো সিলেক্ট হয়ে গেল। এরকম একটা টুল আমার দরকার যেটা যে কোনো পার্টকে সিলেক্ট করতে পারে। তার জন্য কিছু টুল আছে, ল্যাসো টুল আছে, যেটা এরকম করে তুমি যেখান দিয়ে তুমি পার্টটা নিয়ে যাবে সেখান দিয়ে সিলেক্ট করতে পারো। ঠিক আছে, যদি এটা অন্য প্রসিডিওরে কাজ করে। বাট তুমি কুইক সিলেকশন টুল ইউজ করতে পারো, যেটা তুমি এরকম করে হোভার করলে যে পার্টটা মেন ফোকাসে এআই এর মনে, এআই সিলেক্ট করে নিতে পারো। এছাড়া বেস্ট সিলেকশন টুল কি বললাম, যেটা আমরা এখন করছি, পেন টুল ইউজ করে দেখো আমরা যদি একটু টাইম দিই, তাহলে প্রত্যেকটা পার্ট কার্ভকে দেখো আমরা পেন টুল আমরা কিন্তু ড্র করতে পারি, আমরা এখন শিখে গেছি। আমরা সেই পার্টটাকে পারফেক্টলি সিলেক্ট করে নিই, দেন ওটাকে ক্রপ করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক্যালি সিলেকশন টুলের কাজ। এবার যত নেক্সট ক্লাসে যেটা দেখবে করে ট্রান্সপ্লেন্ট করবো ছবি, তখন আমরা সিলেকশন টুল ইউজ করবো, আবার এআই এর হেল্প হবে, তখন তুমি আরো ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে বলো পেন টুল নিয়ে কারো ডাউট? এক্সাক্ট, তুমি এটাই করতে পারো। দেখো না, এটা যদি তুমি ধরো যে আমি পেন, ঠিক আছে, তো আমি এখান থেকে একটু পার্ট তখন সিলেক্ট করতেই পারবো, এই যে এরকম করে সিলেক্ট করবো। আমি ডাবল হ্যান্ডেল যদি করি, এটাকে নিচে নামালাম, দেন এটাকে দেখো এবার সিলেক্ট হচ্ছে না, এরকম করে আমি সিলেক্ট করছি, পুরোটা এরকম করে সিলেক্ট করবো।
ঠিক আছে। আমাদের মেন কাজ হচ্ছে এরকম ধরনের ছবি সিলেক্ট। শেপ সিলেকশনটা তোমাদের শেখানোর জন্য এখন দেখাচ্ছি যে কত রকম শেপ তোমরা এখনো তৈরি করতে পারো। অ্যাকচুয়ালি আমাদের ইমপ্লিমেন্ট এই ছবিগুলোর উপরই। ঠিক আছে। এবার আমি একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুল কথা বলবো কথা কথা। আর লাস্টে যদি একটু টাইম থাকে আমি ব্লেন্ডিং বলতেও বলবো। তা আগের দিন আমরা জাস্ট ধরেছিলাম দেখাচ্ছিলাম কি ছিল, সেটা নিয়ে আজ একটু ডিটেলে বলবো। আগে দেখি একটা পাওয়ারফুল এআই টুল যেটা ফটোশপে এক্সিস্ট। ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার কাজ। একটা কাজ কি? দেখো, আজকে আমাদের এই ছবিটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ওপরে দেখো জর্জ কথাটা লেখা, নিচে দেখো ট্রেন্ড উইথ ফ্যাশন। বাট কোনো কারণে ধরো আমাদের এই জর্জ লেখাটা চাই, ঠিক আছে, বাট পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা চাই। আমি কি বলতে চাইছি যে জর্জ কথাটা না লেখা থাকলে যেরকম দেখতে হতো ছবিটা, আমার সেরকম একটা ছবি আমার দরকার ছিল। বাট আমি যদি এখানে ইরেজার টুল বা যে কোনো সিলেকশন গুলো তাহলে কি হবে, যে আমি এটা রিমুভ করলে পুরো জিনিসটাই remove, পেছনের খালি সাদা পার্টটা। আমার একটা এরকম চাই যেটা এই পার্টটাকে সিলেক্ট করে পেছনে যে জিনিসটা হতে পারে প্রবাবলি সেইটাকে দেখা যায়। তোমাদের যদি ভিভোর ফোন থাকে, যেমন আমার ভিভোর ফোনে ফিচার থাকে বা অন্য অনেক ফোনই থাকে, স্মার্ট ইরেজিং বলে একটা ফিচার। সেখানে কি হয়, তোমাদের গ্যালারির যে কোনো ছবিতে তোমরা যদি স্মার্ট ইরেজিং ফিচারটা অন করো, দেখবে তোমাদেরকে বলবে যে একটা পোর্শনে যেখানে ইচ্ছে তোমার আহ, আঙ্গুলটা দিয়ে স্ব্যাপ করো, তাহলে ওই পোর্শনটা ম্যাজিক্যালি ইরেজ হয়ে যাবে এবং ওর পেছনে যে জিনিসটা ছিল ওইটা রিপ্লেস হবে। ঠিক আছে ওটা, এটা দেখবে এআই দিয়ে করে, তো আমরা এখানেও সেটাই করি। কি করে করবো? প্রথমে তো আমাদের জিনিসটা করার জন্য যে পার্টটাকে সরাতে সেটাকে সিলেক্ট করতে হবে। দেখো ঘুরে ফিরে আবার সিলেকশন টুলেরই কাজ। সবার আগে তো আমাদের ছবিটাকে কন্টেন্ট করার জন্য ছবিটাকে র্যাস্টারাইজ করতে হবে। র্যাস্টারাইজেশনের মানে আছে কিন্তু বুঝে গেছে। দেখো ছবিটা অলরেডি র্যাস্টারাইজ আছে তো। কেন হয়ে গেছে? ছবিটা আগে র্যাস্টারাইজ ছিল না, হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি ইরেজার টুলটা ইউজ আমাকে আপনার র্যাস্টারাইজ ছবি না হলে ইরেজার টুল ইউজ করা যায় না। খুব স্বাভাবিক, কারণ ভেক্টর ইমেজে কিছু অ্যাকচুয়ালি কোনো খারাপ হবে না। পিক্সেলই তুমি একমাত্র রিমুভ করতে পারো। ঠিক আছে, তো আমাদের ছবিটা র্যাস্টারাইজ হয়ে গেছে। এবার কি করবো, যে পার্টটাকে আমরা রিমুভ করতে চাইছি ওটাকে সিলেক্ট। সিলেক্ট আমরা যেটা ইচ্ছা দিয়ে করতে পারি, আমরা রেক্টেঙ্গুলার দিয়ে সিলেক্ট করতে পারি। এখন আমরা রেক্টেঙ্গুলারটা দিয়ে সিলেক্ট করলাম, তার কারণ হচ্ছে কি আমাদের এখানে বেশি কিছু ব্যাকগ্রাউন্ড আছে, রেক্টেঙ্গুলার দিয়ে সিলেক্ট করলে আমাদের কাজটা হয়ে যাবে। দেন কি করবো, দেখো এডিট বলে একটা অপশন করে এডিটে যাবো। কারণ দেখো কন্টেন্ট অ্যাওয়ার ওখানে যে মুহূর্তে যাবো, দেখো এআই নিজের কাজটা করবে। শেষ করছি ছবিটা, এটা খুব বাজে করবে। বেশ ভালো। তারপর মাঝে মাঝে এটা একটু গন্ডগোল করে। ঠিক আছে, কেন করে বলো তো? কারণ এই পেছনের যে লেয়ারটা আছে, যে মানুষের ছবিটা আছে, এটাকেও একটা স্যাম্পল স্পেস হিসেবে নিচ্ছে। ওই জন্য ওইটা দিয়ে দেখবে এই হলো। এবার দেখো, এই দেখো, এবার পারফেক্ট। দেখো আমি তো ওকে করি, দেখো সিম্পল ব্যাকগ্রাউন্ডে যেটা হতে পারতো ওটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছে এবং আমার লেখাটা কিন্তু চলে গেছে। আমি কন্ট্রোল ডি করে সিলেকশনটা সরাতে পারি। এবং ইন্টারেস্টিংলি দেখো নতুন লেয়ার যে জিনিসটা হলো, ওটার একটা লেয়ার আমায় তৈরি করে। যদি আমি অফ করি তাহলে জট লেখাটা দেখতে পাবো, যদি আমরা অন করি তাহলে ওটা দেখতে পাবো। আমি এটাকে সরাতেও পারি যা ইচ্ছে করি। এইভাবে আমার কন্টেন্ট অ্যাওয়্যার এর আর কি তোমার ইউটিলিটি থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে এই ছবিটা দেখো রেক্ট্যাঙ্গুলার ফ্রেম, বাট এই যে আমাদের ট্রেন্ডি ফ্যাশন ছবিটা, এই ছবিটা হচ্ছে গিয়ে একটু পিছনেরটা স্কোয়ার আর এটা রেক্ট্যাঙ্গেল। আমি কি চাইছি, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপ্যান্ড, ছবির ডাইমেনশনটা চেঞ্জ না করে আমি তো এভাবেও করতে পারতাম। কিন্তু আমি ছবি sorry, এটাকে এরকম করে ছবিটাকে বড়ও করতে পারতাম যাতে এইটা পুরোটা আহ পড়ে যায়। বাট সেক্ষেত্রে আমার এই একসাথে ট্রেন্ড উইথ ফ্যাশন আর লোকটার ছবিটা থাকবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, কন্টেন্ট অ্যাওয়্যার করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপ্যান্ড করতে পারি। আমি যদি খুব ছোট ভাবে দেখাই, আমি ধরো এই পোর্শনটা সিলেক্ট করলাম,
কোশ্চেনটা পুরো সিলেক্ট করলাম, কোশ্চেনটা সিলেক্ট করলাম, দেন কন্টেন্ট ট্যাবে ফিল করে ডট লেখাটা রয়ে গেছে। আচ্ছা, ওটা এফেক্ট ফাইলে দেখো যতটা পার্ট সিলেক্ট করলাম ততটা পার্টে দেখো স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করবে, লোড হতে টাইম লাগছে। স্মুথলি দেখো এই এই পার্ট থেকে এই পার্টের ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড হয়ে গেছে, এখন আর বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ছবিটা আমি এখানে জেনারেট করেছি, মনে হচ্ছে যেন আসল ছবিটাই এতটাই ছিল। তো আমি এরকম করে প্রত্যেকটা পার্ট এখান থেকে এতটা এখান থেকে এতটা সবকিছু যদি ঠিকঠাক করে এক্সপ্যান্ড করাতে পারি, দেন আমার আলটিমেটলি ছবিটা দেখে মনে হবে যেন আমার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা এক্সটেন্ড। এটা হচ্ছে বেসিক্যালি তোমার এই টুলটার কাজ। আরেকটা জিনিস, আরেকটা কমেন্ট আমার দেখানো হলো, যেটা আমি দেখি, সেটা হচ্ছে গিয়ে ধরো আমি আবার এই ছবিটাই বানাবো অন্য কোথাও। হ্যাঁ, এই ছবিটা আমি নামালাম, দেন আমি কি করছি, আবার আমি ছবিটার ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করছি। এখানে দেখো র্যাস্টারাইজ, এখন লেয়ারটা র্যাস্টারাইজ, তো সেক্ষেত্রে আমি যখনই করতে যাবো এক্সপ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে, ধরো ব্যাকগ্রাউন্ড এক্সপ্যান্ড করতে গেলাম, দেখো এই অপশনটা ডিসেবল কন্টেন্ট কেন, কারণটা হচ্ছে কি ছবিটা র্যাস্টারাইজ, ছবিটাকে আমার সবার প্রথমে র্যাস্টারাইজ করতে হবে। র্যাস্টারাইজ লেয়ার, সিলেকশন, দেন এডিট, দেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল, ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে যাবে। এবার প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ছবিটা একটা আলাদা ছবি, এই পার্টটা একটা আলাদা ছবি, বাট আমার তো চাই এই দুটো জিনিস মানে একসাথে একটা ছবি হিসেবে দিই। কেননা আমি যদি পুরো ছবিটাকে দেখছিলে তখন যে বড় করি বা ছোট করি, আমি যদি এটাকে বড় করি বা ছোট করি তাহলে এইটার সাইজ সেমই থাকবে, এটার সাইজ তো বড় হয় না, যদি তখন আমি এটাকে বড় করলাম এটার সাইজ সেমই আছে, ওই জন্য এফেক্টটা দেখো নষ্ট হয়ে যায়। আমি কি চাইছি পুরো জিনিসটাকে একটা ছবি হিসেবে করে, আমি কি করে করতে পারি, একদম লেটেস্ট লেয়ার যেটা আছে এই লেটেস্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন প্রেস করলাম কন্ট্রোল অল্ট শিফট কি, কন্ট্রোল অল্ট শিফট কি। এই এই কমান্ডটা কি কাজ করে, এই লেয়ারটা যেটা সিলেক্ট করে আমি কন্ট্রোল অল্ট শিফট প্রেস করেছিলাম, তার নিচে যতগুলো লেয়ার আছে সবকটাকে একসাথে মার্জ করে একটা ছবি পাই। ওকে, কি হলো দেখি তো, দেখি আমি যে নিচের লেয়ার গুলোকে এখন তোমার হিডেনও করে দিই, তাহলেও দেখো যে 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 লেয়ার গুলো ছিল সেগুলো নিয়ে একটাই ছবি। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট। এটা সুবিধাটা কি হলো, এবার আমি এই পুরো ছবিটাকে একটা ছবি হিসেবে মুভ করবো, তাহলে আমাকে আর ছবির সাইজ নিয়ে আর চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো কন্টেন্ট কন্টেন্ট ড্রাইভার ফিল আর এটার কাজটা বোঝা গেল। তো আমি একটা কাজ করি, ফাইনালি 10-15 মিনিট তো বলবো, আমি একটু ব্লেন্ডিং মোড ওটা নিয়ে বলে দিই। ব্লেন্ডিং মোড যেটা এখানে ছিল নর্মাল, সেটা দেখছো যে এখানে এত কিছু হচ্ছে, এত চেঞ্জ হচ্ছে শুধু। ঠিক আছে, ব্লেন্ডিং মোডের কাজ basically আমরা যখন কোনো ফটো এডিট করার সময় আমরা দেখো এটা যেটা পেয়েছি আমাদের হাতে যে এখন ফটোটা আছে, এই ফটোটা খুব প্লেন একটা ফটো, জাস্ট একটা ক্যামেরা দিয়ে তুলে আনা কোনো একটা ফটো। ঠিক আছে, এবার আমাদের কোনো ক্লায়েন্ট এলো, যদিও আমরা গ্রাফিক ডিজাইনিং করছি, আমার ফিগমাতে ধরো কোনো ব্যানার বানাচ্ছি, তার জন্য আমাদের নিজেদের একটা গ্রাফিক্স বানাতে হবে। এখানে কোনো একটা ক্লায়েন্ট বলছে, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যানারের পেছনে যে লোকটা আছে লোকটার পেছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড, অন্য কিছু একটা ব্যাকগ্রাউন্ড, ধরে নাও যে এটা একটা অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এর জায়গায় একটা বিচের ব্যাকগ্রাউন্ড, যদিও কোনো সেন্স হচ্ছে না পুরো টি শার্টের সাথে, আর ধরে নাও বলছে যে এটা বিচের ব্যাকগ্রাউন্ড, ক্ষেত্রে আমি যদি জাস্ট সিম্পল একটা ইন্টারনেট থেকে বিচের ছবি একটা নিয়ে আসি, পেছনে প্লেস করে দিই, এবং এই ছবিটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তাহলে দেখবে ছবিটা দেখে খুব সহজেই বোঝা যাবে যে ফটোশপ, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি যে অনেক ছবি দেখে বোঝা যায় যে ফটোশপ করা হয়েছে।
বাট সেটাকে আরো রিয়েলিস্টিক করে বানানো যায়। প্রথমে তো আমাদের এটা বুঝতে হবে যে আমি যদি প্রথমে একটা দৃশ্যের ছবি লাগিয়ে দিই এবং এই ছবিটাকে ট্রান্সপারেন্ট করে দিই, তাহলে ছবিটা কেন ফেক দেখতে হবে? তার কারণ হচ্ছে সিম্পল, কারণ হচ্ছে লাইট। কেন? আমি যদি এই ছবিটাকে অ্যানালাইজ থাকি, ভালো করে দেখতে পাচ্ছি যে ছবিতে শ্যাডো পড়ছে এই সাইডে আর লাইট আসছে এই সাইডে, মানে আমার লাইটের সোর্স হচ্ছে রাইট আর শ্যাডো পড়ছে লেফট। এবার যদি আমি কোনো পিকচার মানে সেখানে ব্যাকগ্রাউন্ড লাগে, সেই জিনিসটা ন্যাচারালি একটা সানলাইট বলে কিছু সানলাইট থাকবে ওই ছবিটাতে। সানলাইটে তো এরকম কোনো এফেক্ট হয় না, মানে রাইট সাইড থেকে লাইট আসছে লেফট সাইডে শ্যাডো। তার জন্য কি হবে, যেহেতু এই ছবিটা লাইটিং একরকম আর পেছনের ছবিটা লাইটিং একরকম, এবার লাইটিং যেহেতু আলাদা হয়ে যাবে, সেই জন্য ছবিটা মনে হবে যে ফটোশপ করা, এই ছবিটা অন্য কোথাও থেকে না এই নিচের মধ্যে বসা। এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা আমাদের ফিক্স করে ব্লেন্ডিং। ব্লেন্ডিং কথাটা যদি বোঝা যাচ্ছে, ব্লেন্ড করা মানে হচ্ছে তো লেয়ারকে বা যে কোনো কিছুকে একত্রিত করে একটা equivalent একটা রেজাল্টেন্ট সেটা হচ্ছে ব্লেন্ড। মানেটা কি? এই এক্সাম্পলের ক্ষেত্রে যদি বলি, পেছনের যে নিচের ছবিটা আছে, উপরের যে লোকটার ছবিটা আছে, এই দুটোর যে লাইট স্যাচুরেশন এগুলোকে আমরা ব্লেন্ড করতে চাইছি, এগুলোকে মেশাতে চাইছি, ওকে মিশিয়ে একটা কিছু ফাইনাল আউটপুট আনতে চাইছি, যেটার মধ্যে এই লোকটার ছবিতে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটাও প্রেজেন্ট থাকে, আবার এই পেছনে ব্যক্তির ছবিতে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটাও present। ঠিক আছে, আমি বুঝতে পারছি এখনো কিছু বোঝা গেল। তার জন্য আমরা আস্তে আস্তে করবো, একটা ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিং মোডে মেনলি থাকে হচ্ছে তিনখানা কক্ষ, বেসিক্যালি তিনখানা কক্ষ, দুটো মিলিয়ে চারটে তৈরি। এটা কি? প্রথম হচ্ছে বেস। ঠিক আছে, বেস কি? বেস হচ্ছে যে ছবিটার ওপর ব্লেন্ডিং ব্লেন্ড অ্যাপ্লাই। এক্ষেত্রে যেহেতু একটাই ছবি আছে, সেক্ষেত্রে বেস হচ্ছে আমাদের এই এই লোকটার ছবি। ওকে, যদি এখানে দুটো ছবি থাকতো, তাহলে যে ছবিটার ওপর আমি ব্লেন্ড করি, ধরো এখানে নিচের ছবিটা আছে, ধরো আমি এখানে নামিয়ে, যদিও হয়তো খুব ভালো দেখতে হবে না সেটা, ঠিক আছে একটা এটা নামিয়ে। এটাকে আমি আপাতত এরকম ভাবে করে দিতে পারি, কাজ করে দিতে পারি। এটা এটা কি করে করছে এটা আমি তোমাকে দেখাবো। হয়েছে অনেকটাই ট্রান্সপারেন্ট। এবার দেখো ছবিটা দেখে অবভিয়াসলি ফেক মনে হচ্ছে। কারণটা কি? পেছনে যে বিচের ছবি, বিচের ছবিতে সানলাইট আসছে ক্যামেরার থেকে ধরে, বাট এই ছবিতে সানলাইট লাইটের সোর্স সেটা হচ্ছে রাইট থেকে লেফট। তো একটা ছবি লাইটের সোর্স হতে পারে না, সেই জন্য ছবিটা ফেক লাগবে। তো আমি এটা বলছিলাম যে আমি যদি এখন এই পার্টিকুলার পোর্শনটা আমার ব্লেন্ড মোড অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে এই ছবিটা হবে হচ্ছে কি আমার বেস, আর আরেকটা কি হবে ব্লেন্ড। ব্লেন্ড বা ব্লেন্ড এটা কি? সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখো এত রকম ব্লেন্ড মোড আছে, যেগুলোকে আমি অ্যাপ্লাই করলে এত রকম আমার আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্লেন্ড। বাট আমার বেস আর আমার ব্লেন্ড তো মিলে তৈরি করবে একটা রেজাল্ট। রেজাল্ট হচ্ছে যেটা আমি দেখতে ডট সিলেক্ট করলে এরকম হচ্ছে, লাইট সিলেক্ট করলে এরকম হচ্ছে, এটা হচ্ছে আমার রেজাল্ট। বেসিক্যালি বেস আর ব্লেন্ড মিলে তৈরি একটা রেজাল্ট, এই হচ্ছে তিনটা ব্লেন্ডিং মোডের কম্বো। ওকে, এটা গেল। এবার দেখো আমার কাছে আছে অনেক রকমের ব্লেন্ডিং, যেগুলো ডিসকাস করতে গেলে পুরো ক্লাস ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে, আমি কি করবো, মেন যে ব্লেন্ডিং ব্লেন্ডিং যে মেন টাইপ ওগুলো নিয়ে আলোচনা করবো। সেগুলোর ভেতরে আরো কিছু ব্লেন্ডিং যেগুলো আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী change হয়। যেটা আমাদের ইউআই ইউএক্স এর জন্য অত ডিপলি হয় না, বাট তোমরা যদি কখনো ফটোশপ আরো ডিটেলে শিখতে, তো ওগুলো তোমরা তো ব্লেন্ডিং করতে মেনলি আমাদের হয় হচ্ছে ছ রকম। এখানে দেখো এখানে ছ রকমের ডিভাইড করা আছে। নর্মাল ডিসলভের পর একটা লাইন আছে, আবার এরকম কটা আছে, আবার লাইন আছে, এরকম পাঁচখানা লাইন আছে। পাঁচখানা লাইনে ছয় রকমের ব্লেন্ডিং। এগুলো কি কি একবার বলি। প্রথম হচ্ছে নর্মাল ব্লেন্ডিং, দেন হচ্ছে ডার্ক এন্ড,
দেন হচ্ছে লাইট এন্ড হচ্ছে কন্ট্রাস্ট, দেন ইনভার্স, আর লাস্ট হচ্ছে কম। দেখি এবার নর্মাল বেন্ডিং, নর্মাল বেন্ডিং মোড হচ্ছে কিছুই না, মানে নেই কোনো বেন্ডিং মোড নেই, যেটার নাম হচ্ছে নর্মাল। প্রশ্ন যেটা রাখার মানে হচ্ছে এক প্রথম কারণ হচ্ছে গিয়ে সব ছবিতে তো ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে নর্মাল থাকে। আর সেকেন্ড, এটার আরেকটা ইউজ, এখানে নর্মাল আমরা ব্লেন্ডিংটা চেঞ্জ করতে পারি এটার ওপাসিটিকে চেঞ্জ। দেখো আমি যদি এটা ওপাসিটি কমাই, দেন ছবিটা ব্লেন্ড, ছবিটা যা ব্লেন্ড। তো নর্মাল মোডে ব্লেন্ডিং চেঞ্জ করার ওয়ে হচ্ছে গিয়ে তার ওপাসিটি দিয়ে রিজলভ হচ্ছে গিয়ে অনেকটা নর্মালের মধ্যে, তখন নর্মাল আর রিজলভ এই দুটোকে আমি সিলেক্ট করলে কোনো ইফেক্ট করছে। দেন কি আসছে ডার্কেন, ডার্কেন, এটা কি দেখো আমি select করি, দেখো তোমার ছবিতে এই যে পোর্শনে ডার্ক আছে সেটাকে পেছনের দিকের সাথে, পেছনের যে পোর্শনের মধ্যে ডার্ক আছে তার সাথে ব্লেন্ড করে এটা ডার্ক এফেক্ট হয়। এটা আমরা দেখি নর্মাল মোডে আমি সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, বাট ডার্ক কিছু কিছু জায়গা দেখো অন্ধকার, মাল্টিপ্লাইটা দিলে আরো বেটার। কিছু কিছু জায়গা অন্ধকার, তার পেছনের এরিয়াটা, লেয়ারটা আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডার্ক এন্ড মোডের কাজ। এবার লাইট এন্ড মোডের কাজ হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট। এই যে পার্ট গুলোতে আমার ব্লেন্ড করার কথা, যে ব্লেন্ড হতে পারে, সেগুলোকে আরো লাইট, লাইট এন্ড করলে দেখো একদম পুড়ে গেল। তার কারণ হচ্ছে কি পেছনের মানে কন্ট্রাস্ট অনেকটাই, লাইট অনেকটাই বেশি। দুটো মিলিয়ে equivalent যে ছবিটা তৈরি হলো, সেখানে পেছনের ছবিটার আধিপত্য বেশি। তার কারণ যেটা বললাম, পেছনের ছবিতে লাইটনিং বেশি, স্ক্রিন করলে দেখো আরো লাইটিং, কালার যদি থাকে সাদাই। এগুলো হচ্ছে সবকটা লাইট এন্ড কালার। দেন কি আসছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে কি interest, তাই কি আগের যে ছবিগুলো ছিল, আগের যে পেন্টিং গুলো ছিল, ওগুলো হচ্ছে প্রিডিফাইন্ড কিছু নেই। যে তোমার ছবিটাকে যদি ডার্ক এন্ড ব্লেন্ড করতে হয়, তাহলে ছবিটা আরো ডার্ক হবে। যদি লাইট এন্ড ব্লেন্ড করতে হয়, তাহলে ছবিটা আরো লাইট। বাট তোমার কন্ট্রাস্ট ব্লেন্ড মোডে তোমার সুবিধাটা কি হচ্ছে, ও তোমার দুটো ছবিকে ডিটেক্ট করবে, বা বলতে পারো তোমার বেসটাকে, বেসের পেছনে যে লেয়ার আছে যার সাথে ব্লেন্ড করতে চাইছো, দুটোকেই ও ডিটেক্ট করবে। এবং দুটোতে গ্রে কালারটার পরিমাণ কত, গ্রে কালারটার অ্যামাউন্ট কত, সেটা চেক করবে। দিয়ে দেখবে যে গ্রে কালারটার অ্যামাউন্ট বেশি আছে না কম। এবার আমরা জানি গ্রে কালারটা, যেটা টেকনিক্যালি যদি বলি যে 50% গ্রে, এই যে কালারটা এটাকে স্ট্যান্ডার্ড কালার। কেন স্ট্যান্ডার্ড কালার ধরে? কারণ হচ্ছে দেখো এই কালার হুইলটা যদি তুমি দেখতে পাও, এখানে দেখো হোয়াইট হচ্ছে সবচেয়ে ব্রাইটেস্ট কালার, আর ব্ল্যাক হচ্ছে সবচেয়ে ডার্কেস্ট। ওই জন্য 50% গ্রেটা আসে হচ্ছে মোটামুটি মাঝখানে। ওই জন্য 50% গ্রেটাকে স্ট্যান্ডার্ড কালার ধরা হয়। যার উপরে যত কোনো রং যাবে বা যত কোনো কালার যাবে, সেটাকে তত ব্রাইট ধরা হবে। আর যত তার নিচে যাবে তার সেটাকে তত ডার্ক হবে। এই জন্য 50% গ্রেকে বলা হয় স্ট্যান্ডার্ড। তো আমাদের এই যে দুটো ব্লেন্ডিং লেয়ার আছে, এই লেয়ার গুলোতে যদি 50% গ্রে এর পরিমাণের চেয়ে বেশি হয়, তার কালার, দুটো কালারের যে ডার্ক আর হোয়াইট মোডটা আছে, তার পরিমাণ যদি 50% গ্রে এর বেশি হয়, তাহলে ব্লেন্ডিং মোডটা ডার্ক। যেটা দেখো এখানে দেখো ইন্টারেস্টিং, এটা হোয়াইট কালারের আমি দেখানো ব্লেন্ডিং করি না কেন, কন্ট্রাস্ট ব্লেন্ডিং মোডের, এটা দেখো একটা হোয়াইট কালারের এফেক্ট। কেন? তার পেছনের ছবিটা আর সামনের ছবিটা ওই এই হচ্ছে আমার একটা হোয়াইট টাইপের, যেখানে 50% গ্রে হচ্ছে কম ব্রাইট, বেশি ব্রাইটনেস এর কালার, একটু হোয়াইট আর শেডের কালার। ওই জন্য ফাইনাল যে আউটপুটটা তৈরি হচ্ছে ওটা খুব ব্রাইট টোনের। বাট এখানে যদি দুটো ডার্ক ইমেজ থাকতো, একটা রাতের অন্ধকারের ছবি থাকতো, তার সামনে লোকটার ছবি থাকতো, তাহলে দেখতে যে ব্লেন্ডিং মোডে ফেলে, কন্ট্রাস্ট ব্লেন্ডিং মোডে আমার ইকুইভ্যালেন্ট ছবিটা দেখতে অনেক ডার্ক। এটাও আশা করি বুঝতে পারবো। আর নেক্সট দুটো কি, next দুটো অতটা হয় না, লাস্টেরটাই কম্পোনেন্ট যে ব্লেন্ডিং মোড ওটাই দিতে হবে, ইনভার্সনটা অতটা আমি পার্সোনালি, ইনভার্সনের কাজ হচ্ছে well, তোমার কন্ট্রাস্টের একটা কাজ হলো তার ইনভার্সন মানে করে দেবো। পার্সেন্ট গ্রে বেশি হলে তোমার নর্মালি ডার্ক হওয়ার কথা, এখানে লাইট করে দিই। দেখো আমি যদি এখানে দেখো ডার্ক হবে, ঠিক আছে? কারণ কি আমার নর্মাল ইমেজটাতে এটা ছিল হচ্ছে কি ব্রাইট, ব্লেন্ডিং এ যে ফাইনাল আউটপুটটা আসছিল ওটা ছিল ব্রাইট, জন্য ইনভার্সন দিতে এটা মানে ডার্ক। আর লাস্ট কি আছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট মানে দেখো কম্পোনেন্টের মধ্যে আছে টুল, স্যাচুরেশন, কালার,
আর লুমিনেস, এগুলো কি জিনিস আমি দেখো তোমাদের কালার থিওরি ক্লাসে এগুলো সম্পর্কে বলি, হিউ স্যাচুরেশন এগুলো। তো এই ব্লেন্ডিং মোডটা বেসিক্যালি ওইটাকেই চেঞ্জ করে। তোমার এই যে কম্পোনেন্ট মানে হিউ ব্লেন্ডিং মোডে তোমার হিউটাকে বাড়াচ্ছে এবং তোমার স্যাচুরেশনে তোমার স্যাচুরেশনটাকে দেখো, স্যাচুরেশনটা এখানে কতটা বেড়ে গেছে কেন, না পেছনের এটা কালারটা অনেকটাই ব্রাইট, তার সাথে তোমার অ্যাডজাস্ট করে স্যাচুরেশনটা। এবার তোমরা প্রশ্ন করতে পারো এটা ইউজেজ, এটা ইউজেজ দিয়ে অনেক অনেক ছবি যেখানে সানলাইটের প্রেজেন্স থাকে সেগুলোকে এডিট করার সময় আমরা এই রকমের ব্লেন্ডিং ইউজ, ইনিশিয়ালি ছবিটাকে অনেক হাই কন্ট্রাস্টিং ছবি বানিয়ে দিই। দেন লাস্ট দিন আমরা যখন এখানে লেভেল খেলছিলাম, যে লেভেলটাকে চেঞ্জ করছি, কার্ভটাকে চেঞ্জ করছি, ওরকম করে প্রচন্ড হাই কন্ট্রাস্ট করে দেন আমরা ছবিটার কন্ট্রাস্ট নিয়ে খেলে তার লাইটের ডিরেকশনটা চেঞ্জ করে আর ফাইনাল এডিটটা করি। এটা অনেক সময় use করা হয়। এটা হচ্ছে তোমার কম্পোনেন্ট বেস ব্লেন্ডিং। তো ব্লেন্ডিং কোড সম্পর্কে তোমাদের বোঝা গেল সবকিছু? কোনো ডাউট? কোন কোন আছো? ওকে, ঠিক আছে, প্রবলেম নেই। আর কোর্সটা বলো, বুঝেছো? ওকে। হ্যাঁ, প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করবে। প্র্যাকটিস কিন্তু না করতে থাকলে কিন্তু আরো ডিটাচ হয়ে যাবে। না, তোমার ইউআইটা ভালো হয়েছে, actually খুব ভালো হয়েছে। কয়েকটা জিনিস যেগুলো দেখলে যে আমি কিন্তু খুব বিশেষ কিছু চেঞ্জ করি, ওপর ওপরে কয়েকটা চেঞ্জ করতে দেখো তোমার ইউআইটা কিন্তু আরো বলতে পারো নিজেকে এক্সপ্রেস, ঠিক আছে? ওই জিনিসগুলো যত টাইম টু টাইম করতে থাকবে তত হবে। এমনিতে ওভারঅল তোমার কালার সিলেকশনটা সত্যি খুব ভালো ছিল, তোমার থিমটাও খুব ভালো ছিল, ঠিক আছে? আর যেটা বুঝতে পেরেছো, তা আকাশ, শুভম, ওকে, শুভম, শুভম তো আগে ফটোশপ করেছো বলে। শুভম আছো? তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আর ফিগমার ইউআই ডিজাইন করাটা কিন্তু ছেড়ো না, তোমরা প্যারালালি করতে থাকো। আমরা ফটোশপটা মোটামুটি ধরো আর একটা কি দুটো ক্লাসের মধ্যে মোটামুটি শেষ করে দেবো। দেন আমরা ইলাস্ট্রেটর ধরে নেবো, আমি হয়তো নেক্সট ক্লাসেই তোমাদের বলে দেবো ইলাস্ট্রেটরটা ডাউনলোড করে। তাও সেম প্রসেস, সেম করে ফটোশপ করেছি ভাবি যে তিনটে কিছু থেকে করে দিই। ফটোশপটা কিন্তু ইলাস্ট্রেটর করার আগে ভালো করে শিখে নিই, কারণ ফটোশপ আর ইলাস্ট্রেটর মোটামুটি একরকম, তাই একরকম features আলাদা আছে। ইলাস্ট্রেটরেও কিন্তু পেন টুলটা খুব ইউজ, পেন টুল কিন্তু মাস্টার করা সবার আগে। পেন টুল যে যত ভালো করে ইউজ করতে পারবে সে তত বলতে পারো যে ফটোশপে ভালো বা ইলাস্ট্রেটরে ভালো, ঠিক আছে? আর ফাইনালি আমরা সুন্দর করে অ্যাডোবে এক্সপিতে শিখবো, আর তারপরে ইমেজ জেনারেশন, ওটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তোকে প্র্যাকটিসও করতে থাকো। আর কারো কোনো ডাউট থাকলে বলো, না তো টেক্সট করে দেবো।
হ্যাঁ হ্যাঁ, আর্টসেপটা আগে পেন্টুক দিয়ে তোমরা করো, ঠিক আছে, দেন ওটা সাবমিট করো। তোমাদের মোস্ট প্রবাবলি আবার এই শুক্রবার দিনই ক্লাস হবে, ঠিক আছে? তো ওই জন্য বেশি বড় অ্যাসাইনমেন্ট করো না। আর তার সাথে তোমরা কোনো বই করো তো করতে পারো, প্রবলেম নেই। আমি গুগল ফর্মটা দিয়ে দেবো তোমাদের, একটু ওটাই সাবমিট করবে। তাহলে মিটিং এন্ড করি, কারো কিছু বলার নেই। ওকে। আচ্ছা, তুমি আমাকে কিছু একটা ইউআই পাঠালে না? বলো। কি দেখাচ্ছিলাম? হ্যাঁ, তুমি দেখাচ্ছ। আচ্ছা, দাঁড়াও, ওটা পড়ে নিই, ঠিক আছে। তোমার নেভিগেশন বারটা অ্যাকচুয়ালি আমি, এটা ভালো হয়েছে এটা। এতদিন অব্দি তোমরা এগুলো করেছো, ওগুলো সবচেয়ে বেস্ট। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন? আমি আজ তো এডিট করে দিলাম, ঠিক আছে, ওটা একটু আমাকে পারমিশনটা দিবি। হ্যাঁ দেখো, তোমার নেভিগেশন বারটা খুব ভালো হয়েছে। নেভিগেশন বারে আমি স্কিল ইমপ্রুভমেন্ট করবো। হচ্ছে কি, এই যে ওপরে যেটা আছে, আচ্ছা একটা কাজ করো না, তুমি আমাকে এখনই, যেটা তুমি কি যদি খুশি থেকে থাকো, তুমি আমাকে এখন একটু চেষ্টা করো, ঠিক আছে? দেওয়া হয়ে গেলে একটু বলে দিও। মোস্ট প্রবাবলি তোমার, এই তো, হ্যাঁ দেখো এখানে কাজ, এখানে কিছু এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাকসেপ্ট করে দাও। করেছো? হয়নি এখনো? আমার নেট নেই বোধহয়। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই তোমারটাও
বস্তুর মতো তোমারটাও আমি এডিট করে দিয়ে দেবো। ঠিক আছে, ওগুলো দেখে নিই। যেটা বলছিলাম একবার জাস্ট মুখে বলে দিচ্ছি, এখানে ন্যাপবারের উপরের সেকশনটাতে একটা ছোট্ট শ্যাডো দিই। ন্যাপবার ওটাকে, ও আচ্ছা, ঠিক আছে তাহলে করো তুমি। আর এখানে ফর্মটা ফর্মটা একটু বেটার হতে পারে। ফর্মের একটা প্রবলেম যেটা, ফর্ম বানাতে আমারও খুব প্রবলেম। ফর্ম ফর্ম জিনিসটা এতটাই জেনারিক, ফর্ম জিনিসটা ডিজাইন করাটা খুব কঠিন। ঠিক আছে, স্টিল আমি বলবো যে এই ফর্মটা খুব ইয়ে, বলতে বোরিং দেখতে লাগে। ঠিক আছে, এটা একটুখানি বেটার, আমাকে করে দেখতে হবে, করলে ফর্মটা একটু বেটার লাগে। বাকি ভালো হচ্ছে এটা। আর টেক্সটের প্লেসমেন্ট গুলো একটু বেটার হতো। র্যান্ডম অ্যালাইনমেন্ট হয়নি করে, অ্যাকচুয়ালি কোন জিনিসটা পারপাস, এই পার্টটা, এর পার্টটা মোটামুটি ঠিক আছে, পরের পার্টটা তুমি ঠিক আছে। এখানেও মোটামুটি ঠিক আছে, জাস্ট যে নাম্বার দেওয়ার জায়গাটা ওটা আর বর্ডারটা ঠিক ভালো লাগছে না, design টা ঠিক আছে। এটা স্পেসিংটা একটু, এই কোডগুলো একটু বড় হবে, বাকি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো ডাউট? আমি এন্ড করে দিচ্ছি মিটিং।